ওকে। সো আজকে আমাদের ক্যাডেট ভর্তি ব্যাচের ইংলিশ ফ্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমাদের হচ্ছে আজকে ইংলিশ যে ক্লাসটা হবে, আমরা এতদিন যে ফ্রি ক্লাসগুলো করেছি, ক্লাসগুলো হচ্ছে গ্রামার আইটেমের উপরে ছিল, খুবই বেসিক গ্রামার আইটেম, যেহেতু আমরা মাত্র শুরু করছি। আর আজকে হচ্ছে আমরা একটা টেক্সট বইয়ের চ্যাপ্টারের উপরে ক্লাস করব, ঠিক আছে? সো টেক্সট বইয়ের চ্যাপ্টারের উপরে শুরুর দিকের একটা চ্যাপ্টার উপরে আমরা ক্লাস করব। সো যারা আজকে প্রথম ক্লাস করতো, আচ্ছা, আমি আমার পরিচয়টা দেই। আমি ফাহিম শাহরিয়ার, and I have studied in Kumila Cadet College during the time of 2009 to 2015, এবং আমি আমার বিএসসি কমপ্লিট করেছি চুয়েট থেকে, ঠিক আছে? সো আমরা আজকে ক্লাসের কিছু রুল হচ্ছে দেখে নিই। আমাদের ক্লাসের রুলগুলো সবাই মোটামুটি জানো। ক্যামেরা অন রাখতে হবে, মাইক্রোফোন অফ রাখতে হবে আননেসেসারিলি। আর যদি তোমার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি হাত উঠাতে পারবা। ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস অর ইউ ক্যান আস্ক মাই পারমিশন টু টক। এন্ড অবশ্যই আমরা হচ্ছে একটা নোটবুক নিয়ে বসবো, খাতা পেন্স যা যা লাগে নিয়ে বসবো, যেন হচ্ছে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু থাকলে আমরা হচ্ছে সাথে সাথে নোট করে ফেলতে পারি। ওকে, আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে টেক্সট বুকের লেসন 3, একটা রেলওয়ে স্টেশন, ঠিক আছে? তো টেক্সট বইয়ের লেসন 3। এখন আমি হচ্ছে সবাইকে একটু টাইম দিব, সবাই কুইক টেক্সট বইটা নাও, টেক্সট বইটা নিয়ে হচ্ছে লেসন 3 ওপেন করে ফেলো। যদি আমি স্লাইডে যাব, বাট এভরিথিং উইল বি 100% ম্যাচড উইথ ইউর টেক্সট বুক। সো টেক্সট বই আমার সাথে সাথে ফলো করতে পারবা। আচ্ছা, সো আমাদের টেক্সট বইয়ের উপরে দেখবা যে লার্নিং আউটকাম বলে একটা জিনিস এড করা হয়েছে এবার, ঠিক আছে? লার্নিং আউটকামটা কি? লার্নিং আউটকাম এখানে বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু টক অ্যাবাউট পিপল, প্লেসেস এন্ড আনফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট এন্ড সিম্পল সেন্টেন্সেস। মানে তুমি মানুষ, বিভিন্ন জায়গা এবং ফ্যামিলিয়ার অবজেক্টস, পরিচিত জিনিসপাতি সম্পর্কে তুমি কথা বলতে পারবা ছোট এবং সহজ ভাষায়। তো আমরা যখন কোনো কিছুকে নিয়ে কথা বলি ছোট এবং সহজ ভাষায়, এটাকে আমরা আসলে কি বলি? এটাকে আমরা বলি প্যারাগ্রাফ, রাইট? এটাকে আমরা কি বলি? প্যারাগ্রাফ বলি। সো এইখানে আসলে আমরা একটা প্যারাগ্রাফের একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত একটা প্যারাগ্রাফ রিলেটেড চ্যাপ্টার। সো এটা আসলে রিটেন পার্টের উপরে বেস করে চ্যাপ্টার। সো আজকের ক্লাসটা তো আমরা আসলে টেক্সট বই পড়লেও টেক্সট বইয়ের লার্নিং আউটকাম যেটা, সেটা আমরা শেখার চেষ্টা করব। এবং আজকে ক্লাস করার পর তোমাদেরকে হচ্ছে একটা প্যারাগ্রাফের উপরে দেখবে একটা নোট দিয়ে দেওয়া হবে সবাইকে, যেন তোমাদের আসলে প্যারাগ্রাফ সম্পর্কে অ্যাটলিস্ট ক্যাট ক্রচ ভর্তি পরীক্ষার যে প্যারাগ্রাফ, সেটা সম্পর্কে যেন আর কোনো সমস্যা না থাকে। তো আজকের ফ্রি ক্লাস থেকে সবাই একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এরকম একটা গাইডলাইন পেয়ে যাবা, ঠিক আছে? যে কোনো প্যারাগ্রাফ ইউ ক্যান হ্যান্ডেল ইট। ওকে। আর সেকেন্ডে বলা হচ্ছে রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ তুমি লিখা পড়তে পারবা। ইংরেজিতে হচ্ছে যে লেখাগুলা থাকে, গল্প থাকে, ডায়লগ থাকে, তারপরে বিভিন্ন ডকুমেন্ট থাকে, ডকুমেন্টারিজ থাকে, এই জিনিসগুলো হচ্ছে তুমি আর্টিকেলস থাকে, এগুলো তুমি পড়ে বুঝতে পারবা। মেইনলি আমরা যে কারণে আসলে ইংলিশ পড়ি, আমরা যদি পড়ে আসলে বুঝতে না পারি তাহলে তো আর আসলে ইংলিশ পড়ে লাভ নাই। তো আমাদের ইংলিশ পড়ে বুঝতে হবে। তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লার্নিং আউটকাম। সবাই হচ্ছে দেখবা তারপরে দেওয়া আছে এ দিয়ে রিড দ্য ফলোইং প্যাসেজ, একটা প্যাসেজ দেওয়া আছে, এবং প্যাসেজটা হচ্ছে একটা গল্প, ঠিক আছে? এবং এই গল্পটাতে আসলে ওইরকম কোনো কাহিনী নির্ভর গল্প না, এটা জাস্ট একটা সিনারিও ডেসক্রিপশন। একটা একজন বন্ধুকে সি অফ করতে হচ্ছে একজন রেল স্টেশনে গিয়েছেন, তিনি হচ্ছেন তার ভাষায় বলতেছেন যে আমি রেল স্টেশনে গিয়ে কি কি দেখলাম না দেখলাম, এটা ছিল ওইটা ছিল, ঠিক আছে? সো আমরা এই প্যাসেজটা এখন গো থ্রু করবো, এন্ড ওয়াইল গোয়িং থ্রু আমরা হচ্ছে ওয়ার্ড মিনিং শিখবো, সিনোনিমস শিখবো, কিছু সেন্টেন্সের ইন্টারেস্টিং স্ট্রাকচার থাকলে সেগুলো দেখবো। আর পাশাপাশি হচ্ছে আমরা আসলে ওভারঅল এই প্যাসেজটার একটু কনস্ট্রাকশনটা খেয়াল করব, যে আসলে কখন কি বলছেন উনি। কারণ যেহেতু এই চ্যাপ্টারটা থেকে আমরা প্যারাগ্রাফ শিখছি, সো এই প্যাসেজটা তো তুমি দেখবা প্যারাগ্রাফের একটা একটা নোশন পাবা যে আসলে প্যারাগ্রাফ কেমন হয় বা প্যারাগ্রাফ আসলে কিভাবে লিখতে হয়। আমরা মোটামুটি ক্লাস 5-6 পর্যন্ত দেখা গেছে প্যারাগ্রাফ আসলে স্কুলে মুখস্থ করে ফেলি। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ হলে স্কুলে আমাদেরকে সিলেবাসে যে 5-6টা 10টা প্যারাগ্রাফ দেয়, আমরা হচ্ছে পড়ে মুখস্থ করে ফেলি। বাট ক্যাট ক্লোজের সিলেবাসের জন্য আসলে তুমি প্যারাগ্রাফ মুখস্থ করে কখনোই কুল পাবা না। তোমার হচ্ছে অবশ্যই আহ এমন ভাবে প্রিপারেশনটা নিতে হবে যেন যে কোনো প্যারাগ্রাফ আসলেই তুমি যেন সেটার উপরে একটা তোমার সলিড স্ট্যান্ড থাকে, কিছু না কিছু লিখার মতো তোমার কাছে একটা ক্যাপাবিলিটি থাকে। ওকে, সো আমি স্টার্ট করছি। আচ্ছা, সো প্যাসেজটাতে বলা হচ্ছে মাই ফ্রেন্ড সাজ্জাদ এন্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি কোথায় বসেছিলাম?
রেলওয়ে স্টেশনে বসেছিলাম। তো এইখানে দেখো, এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস একটা অলরেডি আমরা পাইছি, এই যে ওয়্যার। ঠিক আছে, এখানে একটা কি আছে, এখানে হচ্ছে একটা ওয়্যার আছে। এই যে ওয়্যারটা, এইটা হচ্ছে আমার, এটা প্লুরাল ভার্ব। এটা কি ভার্ব? প্লুরাল ভার্ব। অর্থাৎ যখন আমার হচ্ছে সাবজেক্টটা প্লুরাল হয়, যেমন হচ্ছে সাবজেক্টে যদি দে থাকে, দে, তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস, হ্যাঁ, দে অথবা দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ। সো এইখানে তখন আমরা ওয়্যারটা বসাই। আর এখানে দেখো আই এর পর পর ওয়্যার বসে গেছে। কেন আই এর পর পর ওয়্যার বসলো? কে বলতে পারবা? স্যার এখানে আয়ের সাথে তো সাজ্জাদ নর্মালি এবং ওয়াজ আই বসায়। দুইজনের কথা বলা হয়েছে। এক্স্যাক্টলি, এখানে শুধুমাত্র আই না, যে এটা সিঙ্গুলার। ঠিক আছে, ওকে, ওকে, just give me a second. তো একটু আগে যে অ্যান্সারটা দিলা, মাই ফ্রেন্ড সাজ্জাদ আছে এখানে, এবং এন্ড দিয়ে আই কানেক্টেড আছে, তার মানে এখানে টোটাল কয়জন? টোটাল হচ্ছে আসলে এখানে দুইজন। তো এইটাই হচ্ছে এখানে পয়েন্টটা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট, যে আমি আসলে যখন আহ দুইজনকে এন্ড দিয়ে কানেক্ট করতেছি, তখন আমার ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে। সো এই জন্য এখানে বসছে ওয়ার সিটিং। আচ্ছা, তো বলা হচ্ছে যে আমি, আমার বন্ধু এবং আমি হচ্ছে একটা রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ। সি হিম অফ, এই সি অফ এর অর্থ কি? হু ক্যান টেল মি? স্যার ড্রপ বা ডিসিভ। ওকে, স্যার হ্যাঁ অথবা ফাতিমা, ভিজিটও হয়। ফাতিমা। স্যার খুব স্যার সে গুড বাই বা বিদায় জানানো বোঝায়। টু সে গুড বাই বা টু বিড ফেয়ারওয়েল। ভেরি গুড। স্যার সি টু অফ অ্যাকম্পানি সামওয়ান, বোঝায়, সি অফ। হ্যাঁ, সি অফ। সি অফ এর মিনিংটা আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছি। সি অফ মিন্স when you accompany someone, when স্যার সি অফ এর এক্সাক্ট মেইন ওয়ার্ডটা হলো গিয়ে বিদায় জানানো। বিদায় জানানো, and when you are asking the question what's the meaning of the phrase see off, you can't write বাংলা। ওকে, তুমি বাংলায় লিখতে পারবে না, তখন তোমাকে লিখতে হবে to accompany someone while bidding farewell, তাকে বিদায় জানানোর সময় তার সাথে থাকা। ঠিক আছে, ওকে। সো সি অফ মানে হচ্ছে তুমি বিদায় জানানো, মেইনলি হচ্ছে বিদায় জানানো। আর তোমাকে যদি মিনিং জিজ্ঞেস করে, তখন তুমি বলবা টু অ্যাকম্পানি সামওয়ান ওয়াইল বিডিং ফেয়ারওয়েল, তাদেরকে বিদায় জানানোর সময় তাদের সাথে থাকাটাকে আমরা হচ্ছে ইংলিশে কি বলি? সি অফ করা। ওকে, তো বলা হচ্ছে যে আই কেম টু সি হিম অফ, মানে আমার বন্ধু সাজ্জাদ, মাই ফ্রেন্ড সাজ্জাদ, তাকে হচ্ছে আমি বিদায় জানাতে এসেছি। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল তার কাছে, তার বড় বোনের বাসায়। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। স্টেশনে অনেক ক্রাউড ছিল, খুবই ভিড় ছিল। ক্রাউডেড এর সিনোনিম কি? কে বলতে পারবা? স্যার প্যাকড। প্যাকড, ভেরি গুড। ক্রাউডেড হচ্ছে প্যাকড। ভেরি ফুল অফ পিপল। হ্যাঁ, ওইটা হচ্ছে একটু মিনিং টাইপ হয়ে যাচ্ছে, প্যাকড অথবা আমরা কনজেস্টেড। এই ওয়ার্ডটাও খুবই সুন্দর একটা ওয়ার্ড, স্যার হিউম্যান কনজেস্টেড। ট্রাফিক। হ্যাঁ, হিউম্যান ট্রাফিকও বলা যায়। হিউম্যান স্যার ট্রাফিকটাও সুন্দর ওয়ার্ড। ইয়েস স্যার। ক্রাউডেড, ক্রাউডেড সিনোনিম কি হবে? স্যার সোয়ার্মিং হবে না? হ্যাঁ, বিভিন্ন সিচুয়েশন আসলে আমরা ক্রাউডেড বিভিন্ন রকমের সিনোনিম ইউজ করতে পারি। ঠিক আছে, প্যাক ইউজ করতে পারো, সোয়ার্ম ইউজ করতে পারো, তারপর হচ্ছে মব ইউজ করতে পারো, স্যার মাস ইউজ বিজি করতে হবে? পারো। ঠিক আছে, না বিজি, ক্রাউডেড একটু দূরে হয়ে যায়। ঠিক আছে, কিছু সিচুয়েশনে তুমি বিজি দিতে পারো, বিজি রোড তুমি দিতে পারো। ঠিক আছে, বাট ক্রাউডেড মানে হচ্ছে ওই কিছু সিচুয়েশনে বিজির সাথে মিলবে, আবার কিছু সিচুয়েশনে মিলবে না। সো ক্রাউডেড এর সিনোনিম হিসেবে তুমি যদি একদম কাছাকাছি ওয়ার্ড বলতে চাও, তাহলে প্যাকড বা কনজেস্টেড বলাটাই হচ্ছে সেফ। ঠিক আছে, বাকিগুলা বিভিন্ন সিচুয়েশনে হইতে পারে, এই যে মব, সোয়ার্মিং, তারপর হচ্ছে বিজি, হ্যাঁ, এই জিনিসগুলো বিভিন্ন সিচুয়েশনে হতে পারে। ওকে স্যার। সো কনজেস্টেড ওয়ার্ডটা মাথায় রাখবা। কনজেস্টেড ওয়ার্ডটা খুবই ভালো একটা ওয়ার্ড ক্রাউডেড এর জন্য। ওকে, তো প্রথমে দেখো, কারণ দেখাচ্ছে কেন আমি রেলওয়ে স্টেশনে গিয়েছি।
আমি তাকে হচ্ছে সি অফ করতে গিয়েছি, তারপরে সে কোথায় যাচ্ছে সেটা বলতেছে, তার কোথাও যাওয়ার হচ্ছে কারণটা বোঝাচ্ছে, আর হচ্ছে স্টেশনটা কেমন ছিল। ঠিক আছে, স্টেশনটা হচ্ছে কেমন ছিল, ক্রাউডেড ছিল, সেই ইনফরমেশনটা আমাকে দিচ্ছে এখানে। সো একদম ইনিশিয়াল ইনফরমেশন গুলো এখানে দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে আমরা যদি সামনে যাই, বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল এট দ্য টিকেট কাউন্টার। টিকিট কাউন্টারে একটা লম্বা লাইন ছিল, মানুষের একটা লম্বা লাইন ছিল টিকিট কাউন্টারে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ। লাইনে হচ্ছে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে ছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। তিনি তার আহ, সন্তানের হাত খুব টাইট করে ধরেছিলেন। টাইটলির সিনোনিম কে বলতে পারবা? Sir, tightly. Hardly. হার্ডলি অথবা ফার্মলি, খুব সুন্দর একটা ওয়ার্ড হচ্ছে ফার্মলি। টাইটলির ও বারবার চলে Firmly যাচ্ছে কেন? হয় অথবা hardly হয়। হ্যাঁ, ফার্মলিও হয়, হার্ডলিও হয়, কিন্তু হার্ডলির আবার আরেকটা মিনিং আছে। হার্ডলির আরেকটা মিনিং হচ্ছে না হলেও, মানে একদম হয় না বললেই চলে। যেমন ইট হার্ডলি রেইনস ইন দ্য ডেজার্ট, যখন আমরা বলি তখন কিন্তু হার্ডলির অর্থটা হয়ে যায় কি, কদাচিৎ। ঠিক আছে, সো হার্ডলির ওই মিনিং এ আসলে হার্ডলিটা বেশি পরিচিত। ঠিক আছে, আর যখন হচ্ছে আমরা শক্ত করে বুঝাই তখন আমরা শুধু হার্ড বলি। যেমন শি গ্র্যাবড হার চাইল্ডস হ্যান্ড হার্ড, তার মানে হচ্ছে সে শক্ত করে তার বাচ্চার হাত ধরলো। ঠিক আছে, তো তখন হচ্ছে শুধু আমি হার্ড বলেই কিন্তু হয়ে যাচ্ছে। যখন আমি হার্ডলি বলতেছি তখনই মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়। তো টাইটলির সিনোনিম হিসাবে মনে রাখবা ফার্মলি, FIRMLY, ফার্মলি, দৃঢ়ভাবে। ঠিক আছে, আমরা বলি না যে আই এম ফার্মলি ডিটারমাইন্ড, আমি দৃঢ় প্রতিজ্ঞ। ওই ফার্মলিটাই হচ্ছে দৃঢ়ভাবে, শক্তভাবে, যে আমি এটা নড়চড় হবে না। আচ্ছা, A woman was standing in the queue, এই ওয়ার্ডটা দেখো, এটা হচ্ছে QUEUE, বাট পরের যে চারটা লেটার UEUE, এগুলার প্রনাউন্সিয়েশন হয় নাই, পুরোটার প্রনাউন্সিয়েশন কি, কিউ। শুধু প্রথম লেটারটা যেটা কিউ, এটার পুরো ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন সেটা কিউ। কিউ মানে কি? সারি বা স্যার ইংলিশে সিনোনিম বলতে পারলে ভালো, আমি একটু সিনোনিম এক্সপেক্ট করছি। লাইন, হ্যাঁ ফাতিমা। QE লাইন কিউ, Global এটার এটার Noodles. এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে কিউ, শুধু কিউ। ইউই না থাকলে এখানে কি থাকতো, শুধু একটা কিউ থাকতো না? এইটাই হচ্ছে ওর প্রনাউন্সিয়েশন, ওর উচ্চারণটাই এরকম, কিউ, শুধু কিউ। বানান লাইন তালিকার সময় আমরা হ্যাঁ ইউই লিখি কিউর সাথে, কিন্তু প্রনাউন্স করার সময় শুধু কিউ প্রনাউন্স করব। ঠিক আছে, তো কিউ অর্থ হচ্ছে লাইন, লাইন এবং আরেকটা সিনোনিম হতে পারে কি, রো, ROW, রো। লাইন এবং রো দুইটাই হচ্ছে কি কিউর সিনোনিম। তো প্রথমে বলা হচ্ছে টিকিট কাউন্টারে একটা লম্বা লাইন ছিল, তারপর বলা হচ্ছে কি একজন মহিলা এই লাইনে দাঁড়িয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, তিনি তার বাচ্চার হাত খুব শক্ত করে ধরেছিলেন, ফার্মলি ধরেছিলেন। আচ্ছা, A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. তাহলে আরো আশেপাশে কি দেখা যাচ্ছে উনি বলতেছেন। ঠিক আছে, রেল স্টেশনে যে গিয়েছেন, রেল স্টেশনে গিয়ে কি কি দেখা যাচ্ছে, টিকিট কাউন্টারের সামনে অনেক লম্বা লাইন, একজন মহিলা দাঁড়িয়ে আছেন লাইনে, এবং মহিলা হচ্ছে তার বাচ্চার হাত শক্তভাবে ধরে আছেন। কারণ আমরা সাধারণত এরকম ভিড়ের মধ্যে গেলে শক্ত করে বাচ্চাদের হাত ধরে রাখা হয় কেন, কারণ বাচ্চারা খুব সহজে হারিয়ে যেতে পারে সেজন্য। সো এইরকম কোনো একটা বাচ্চার হাত শক্ত করে ধরে রাখা, এটা কিন্তু সবসময় আমরা দেখি না। ঠিক আছে, দেখবা পার্কে দেখবা যে বাচ্চাদের হাত তো শক্ত করে ধরে রাখে না, পার্কে গিয়ে কিন্তু বাচ্চাদের হাত ছেড়ে দেওয়া হয়। সো এখানে এই যে রেল স্টেশন এত ক্রাউডেড একটা প্লেস, এইটার একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, এইটার একটা বৈশিষ্ট্য, যে এইখানে গেলে আমি দেখতে পাচ্ছি কি, যে মা সন্তানের হাত শক্ত করে ধরে আছেন। খুব ছোট একটা জিনিস, বাট এটা কিন্তু রেল লাইনে দেখা যায়, রেল লাইন, বাস কাউন্টার এইসব, কিংবা বাজারের মধ্যে, এইসব জায়গায় গেলে দেখবে এই জিনিসগুলো দেখা যায়। সো তুমি খেয়াল করলে দেখবা যে যখন রেল স্টেশনের বর্ণনাটা দিচ্ছে, প্রথমে হচ্ছে আহ ভিজিবল যা যা আছে সবকিছুর বর্ণনা দিচ্ছে। দেখে কি মনে হচ্ছে, কারণ আমরা যখন কোনো জায়গায় যাই সবার প্রথমে কি করি, আমরা এই জায়গাটা দেখি। সবার প্রথমে আমরা এই জায়গাটা কেমন, আমি কেমন ফিল করছি, এই সব কিছু একনলেজ করার আগে আমরা কি করি, জায়গাটা সম্পর্কে আসলে দেখে আইডিয়া নেই, যে এই জায়গাটা আসলে কেমন, আমি আগে একটু দেখে নেই, তারপর আমি দেখবো ওইটার কাজ কি বা উপকারিতা কি অপকারিতা কি।
ঠিক আছে? আহসান, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? No, sir. Okay, then why are you raising your hand? Okay, I am lowering your hand. তোমার হাত হচ্ছে আমি নামিয়ে দিচ্ছি। If you have any question, you can raise your hand, okay? আচ্ছা, সো তারপর উনি বলতেছেন দেখো যে তারপরে শুনতে শুনতে পাচ্ছি কি সেটা বলতেছে, a group of young people was talking loudly. একদল ইয়াং পিপল, তরুণ লোকজন, হ্যাঁ, কম বয়স্ক মানুষজন, যুবক, ঠিক আছে, কম বয়স্ক মানুষজন কি করছে, অনেক জোরে জোরে কথা বলছে এবং চা খাচ্ছে তারা চায়ের দোকানের সামনে। তো নর্মালি চায়ের দোকানে গিয়ে কিন্তু এরকম পলিটিক্যাল আড্ডা, বিভিন্ন রকমের আড্ডা, খেলার আড্ডা, বিভিন্ন দেশের বিদেশের আহ রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন রকমের আড্ডা জমে ওঠে। ঠিক আছে, দেখা যায় যারা আশেপাশে কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিবে, যাত্রীরা গিয়ে ট্রেন আসার আগ পর্যন্ত চা খেতে খেতে নিজেদের মধ্যে আড্ডায় মগ্ন হয়ে যায়। তো এই যে কথাবার্তাগুলো হচ্ছে এখন তিনি শুনতে পাচ্ছেন যে লাউডলি কথাবার্তা হচ্ছে, এখন উনি অডিটরি যে ব্যাপারটা সেগুলো উনি বলতেছেন। আচ্ছা, তারপরে আসো, an old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি, ঠিক আছে, মানে হাজবেন্ড ওয়াইফ, এবং তারা হচ্ছে বৃদ্ধা। তো তারা হচ্ছে সাধারণত এইসব লাউড এবং এইসব চিৎকার চেঁচামেচি, হাসেল এন্ড বাসেল, এগুলো তারা আসলে পছন্দ করছে না। তারা হচ্ছে একটু একটা নীরব জায়গা খুঁজছে যেখানে বসে একটু রেস্ট নিতে পারবে, কারণ তারা তো বয়স্ক, তাদের আসলে এত হাউকাউ ভালো লাগছে না। সো কোয়াইট প্লেস, কোয়াইট মানে কি? শান্ত 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 নীরব শান্ত। আমি ইংলিশ ওয়ার্ড খুঁজতেছি স্যার, আমি একটু ইংরেজি। সাইলেন্ট আর পিসফুল, নয়েজলেস পিসফুল, হ্যাঁ, নয়েজলেস, সাইলেন্ট, পিসফুল, ঠিক আছে। আরো 2-3টা ওয়ার্ড আছে বাট ওগুলো আনকমন হয়ে যাবে, তো আমি আর কিছু বললাম না। ইয়েস স্যার। স্যার আইসোলেটেড হবে। আইসোলেটেড, হ্যাঁ আইসোলেটেড হবে, কোনো সমস্যা নেই। ওকে, সো এই 2-3টা ওয়ার্ড শিখলে আসলে এনাফ। কোয়াইটের সিনোনিম হচ্ছে সাইলেন্ট, পিসফুল, আইসোলেটেড, ঠিক আছে। সো তারা হচ্ছে এরকম একটা জায়গা খুঁজছে যেন বসে রেস্ট করতে পারে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। স্টেশনে একটা ওয়েটিং রুম থাকে। ইয়েস স্যার। স্যার কাম। হ্যাঁ, কাম, ভেরি গুড। এটা আর একটা কমন একটা ওয়ার্ড যেটা আমার মনে ছিল না। স্যার কাম অথবা ক্লেম ডাউনও তো হইতে পারে, ক্লেম ডাউন। কি স্যার? কোয়াইটের মানে অর্থ ক্লেম ডাউন। স্যার কি ডাউন স্যার? বুঝতে পারিনি আমি। ক্ল্যাম ডাউন, ক্ল্যাম। আচ্ছা, এটা তুমি কি CALM এটা প্রনাউন্সিয়েশনটা করতেছো? ইয়েস স্যার এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে just like COME, কাম। ওকে, the L is not pronounced here. Okay, okay. স্যার So হাস্ট হবে না? হাস্ট, হ্যাঁ হাস্ট হবে, বাট ইটস নট সো কমন ওয়ার্ড। ওকে, তো আমরা হচ্ছে যখন সিনোনিম লিখবো আমরা খুব কমন ওয়ার্ড গুলোর মধ্যে থাকবো, ঠিক আছে। ওকে, সো দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। ওয়েটিং রুমটাও খুবই ক্রাউডেড ছিল, কারণ যে রুমগুলো আসলে ওয়েটিং এর জন্য দেয়া হয় ট্রেনের যাত্রীদের, সেই রুমগুলো কি খুবই ক্রাউডেড ছিল। আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেসেস। আমি একজন মানুষকে দেখলাম যিনি হচ্ছে 3টা বড় বড় সুটকেস ক্যারি করা ট্রাই করছেন। সো স্টেশনে আসলে এগুলো নর্মাল সিনারিও, যা যা হয় এই জিনিসগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেলেও একটা স্টেশনে কিন্তু এইগুলাই কমন। তো এই জিনিসটা মনে রাখবা, যখন আমরা কোনো টপিকে প্যারাগ্রাফ লিখি, আমরা ওই টপিক রিলেটেড সবচেয়ে কমন, সবচেয়ে রিলেভেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে নিয়ে আসি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা। A young lady was sitting on a bench with her luggage at one corner. আচ্ছা, এটা COM চলে আসছে, এটা ভুলে এটা হচ্ছে COR হবে, NER, এটা টাইপো, CORNER, এটা কর্নার হবে। ওদের বইয়ে তো কর্নার দেওয়া আছে, তাই না? সো এটা হচ্ছে কর্নার হবে, যে একজন মহিলা, তিনি একটা বেঞ্চে বসেছিলেন, তার লাগেজ সহ এক কোণায় একটা বেঞ্চে বসেছিলেন, ঠিক আছে, একজন মহিলা, কারণ তিনি যেহেতু একজন সিঙ্গেল মহিলা, সো তিনি আসলে ভিড়ের মাঝখানে না থেকে তিনি একটা কর্নারে একটা বেঞ্চের উপরে বসে আছেন। তারপর আমরা যাই, শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন। তিনি একটা ম্যাগাজিন পড়ছিলেন, কারণ স্টেশনে আসলে ট্রেনের দোকানে খুব কমনলি বইয়ের দোকান থাকে, পেপার পত্রিকা পাওয়া যায়, সো মানুষজন আসলে ওগুলা থেকে দেখা যায় বইটই পড়তে থাকে।
আচ্ছা, মাই ফ্রেন্ড এন্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং এন্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমার বন্ধু এবং আমি হচ্ছে একটা খবরের কাগজের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এবং আশপাশের ভিড় দেখছিলাম। তো এটা আসলে বর্ণনা থেকে বোঝা যাচ্ছে উনি আসলে এই যে যিনি স্পিকার, যিনি কথা বলছেন, আই, সে আসলে ক্রাউড ছাড়া আসলে তেমন কিছু খেয়াল করতেছে না। তিনি আসলে চারপাশে ক্রাউড কে কি করছে না করছে, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের সাউন্ড, এই জিনিসগুলো আসলে খেয়াল করছে। সো তিনি তখন বর্ণনা টর্ণনা দিচ্ছেন। এখন তিনি নিজের কথায় আসছেন যে মাই ফ্রেন্ড এন্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং এন্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, যে আমরা হচ্ছে আমাদের ক্রাউডের আশপাশটা হচ্ছে কি দেখছিলাম, আমাদের আশপাশের ভিড় দেখছিলাম এবং কথা বলছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, খুব শীঘ্রই আমার বন্ধুর যে ট্রেন সেটা চলে যেতে শুরু করলো। কারণ তোমরা সবাই জানো when a train starts it gives a loud whistle, তাই না? ট্রেনের একটা কি থাকে, একটা বাঁশি থাকে, খুব জোরে একটা বাঁশি বাজায়, তারপর হচ্ছে ট্রেন যাত্রা শুরু করে। তারপরে এখানে আরো বগিতে হচ্ছে আরো মানুষজন থাকে যারা আসলে ফিজিক্যালি বাঁশি ফু দিতে থাকে যখন ট্রেন ছাড়ে। সো তারা আসলে বুঝতে পারছে সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, শীঘ্রই আমার বন্ধুর ট্রেন চলতে শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, ট্রেনের হর্ন বাজা মাত্রই বা যখনই ট্রেনের হর্ন বাজলো, হি পিকড আপ হিজ সুটকেস, সে তার ব্যাগটা উঠালো, এন্ড উই সেড গুড বাই টু ইচ আদার, আমরা একজন আরেকজনকে কি করলাম, বিদায় বললাম, গুড বাই। ঠিক আছে? সো পুরা ঘটনাটাই দেখো, আসলে এখানে কি করা হয়েছে, এখানে আসলে একটা রেল স্টেশনের বর্ণনা দেওয়া হয়েছে, তাই না? যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা প্রথম থেকে শেষ পর্যন্ত ইটস এ ডেসক্রিপশন অফ এ রেল স্টেশন, নাথিং এলস। একদম শুরুতে বলা হয়েছে কেন আমি রেল স্টেশনে গিয়েছি, একদম শেষেও সেম কথাটা বলা হয়েছে যে কেন আমি রেল স্টেশনে গিয়েছি। আর এর বাইরে আসলে তেমন কিছু ছিল না। আচ্ছা, ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি? সবাইকে আমার কথা আনকাট শুনতে পাচ্ছ ঠিকঠাক? Yes, sir. ওকে, দেন ইফ এনিওয়ান ইজ হ্যাভিং প্রবলেম আই উড সাজেস্ট ইউ টু ফিক্স ইউর ইন্টারনেট কানেকশন। ওকে, আই থিঙ্ক একজন রিপোর্ট করেছো, আহসান। আমার মনে হচ্ছে তোমার ইন্টারনেটে একটু সমস্যা, একটু নাড়াচাড়া দিয়ে দেখো। কারণ আমার ইন্টারনেটে যদি সমস্যা হতো তাহলে আসলে সবাই একটু সমস্যা পাইতো আর কি অডিওতে। ওকে, আচ্ছা। সো A1-এ দেখবা আমরা আসলে গল্পটা বুঝলাম, গল্পটাতে কি বলা হয়েছে, গল্পটা হচ্ছে একটা রেল স্টেশনের বর্ণনা দেওয়া হয়েছে। A1-এর অ্যাক্টিভিটিটাতে দেখবা বলা হচ্ছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স এন্ড ডিড এট দ্য রেলওয়ে স্টেশন, যে আসলে স্পিকার কি দেখেছেন এবং কি করেছেন রেলওয়ে স্টেশনে সেটা সম্পর্কে কথা বলো, ইউজ ইউর ওন ওয়ার্ডস। সো এই কোশ্চেনটা থেকে ক্যাট কলেজের ভর্তি পরীক্ষা আসলে এই ধরনের কোশ্চেন থেকে হচ্ছে আমার দুই ধরনের কোশ্চেনের আউটকাম আসতে পারে। প্রথমত হচ্ছে সামারি, ঠিক আছে? প্রথমত কি আসতে পারে, সামারি, তুমি এই গল্পটা পড়ে, তুমি এই পোয়েমটা পড়ে, তুমি এই কবিতাটা পড়ে কি শিখেছো সেটা তোমার নিজের ভাষায় লিখো, অল্প কয়েকটা বাক্যে। তোমাকে ওয়ার্ড লিমিট করে দিবে উইদিন 50 to 80 ওয়ার্ডস অথবা উইদিন 10 সেন্টেন্সেস, অথবা এইভাবে বলবে রাইট কমপ্লিট 5 সেন্টেন্সেস এন্ড এক্সপ্রেস দ্য মেইন থিম অফ দিস স্টোরি, যে তুমি 5টা বাক্যের মধ্যে এই গল্পের মূল ভাবটা লিখো। এটা বাংলাতেও এই কোশ্চেন আসতে পারে, ইংরেজিতেও এই কোশ্চেন আসতে পারে। সো তোমাদের বইয়ের যে অ্যাক্টিভিটিটা, তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে এখানে মেইন বইটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন। ঠিক আছে? ক্যাট কলেজে যারা পরীক্ষা দিবা, আমি আশা করতেছি এখানে সবাই আসলে ক্যাট কলেজে পরীক্ষা দিবা, সো সবার জন্য আসলে আমার অ্যাডভাইসটা যে সব সময় মনে রাখবা তোমার মেইন বইটা হচ্ছে তোমার কনস্টিটিউশন। তোমার মেইন বই যেভাবে অ্যাক্টিভিটিস গুলো দেওয়া আছে ক্যাট কলেজে, ঠিক ওভাবেই হচ্ছে কোশ্চেনটা আসবে। সো ক্যাট কলেজের জন্য যে খুব আলাদা কোনো রকমের কিছু পড়তে হয় বা আলাদা কোশ্চেন প্যাটার্ন ফলো করবে, ব্যাপারটা এরকম না। একটু স্মার্ট হলে তুমি দেখবা আসলে বুঝতে পারবা যে আসলে কোশ্চেনটা কিভাবে আসে। সো এই যে এই কোশ্চেনটা, এটা থেকে আমার দুই রকমের আউটকাম আসতে পারে, একটা হচ্ছে সামারি। তো এখান থেকে সামারি আসবে না। সামারি আসবে না কেন? কারণ সামারি আসার জন্য একটা হিডেন মেসেজ থাকতে হয়। সামারির জন্য কি থাকতে হয়, একটা খুব কমনলি হচ্ছে একটা হিডেন মেসেজ থাকতে হয়। যে একটা মেসেজ দেওয়া আছে তোমাকে, একটা বার্তা দেওয়া হচ্ছে, একটা শিক্ষা দেওয়া হচ্ছে তোমাকে, যেটা আসলে তুমি নর্মালি লিখা নাই প্যাসেজে, কিন্তু গল্পের ছলে তোমাকে একটা শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক আছে? কিন্তু এখন যদি আমরা খেয়াল করি, আমরা তখন কি পড়লাম, আমরা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মতো একটা লেখা পড়ছি, যেখানে জাস্ট একটা প্লেস, রেলওয়ে স্টেশন, এটা সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া হয়েছে। তো এই ধরনের প্যারাগ্রাফ থেকে আসলে সামারি খুব একটা আসে না। এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স বেসড অন দ্য প্যাসেজ, তুমি প্যাসেজের উপরে ভিত্তি করে তুমি নিচের কোশ্চেনের উত্তর দাও। তোমাকে প্যাসেজ দিয়ে দিবে,
ক্যাটাগরিজ ভর্তি পরীক্ষা এটা খুব কমনলি আসে, তোমাকে একটা কম্প্রিহেনশন দিয়ে দিবে, একটা প্যাসেজ দিয়ে দিবে, প্যাসেজ থেকে তোমাকে কোশ্চেন দিবে এবং 5টা থেকে 3টা থেকে 5টা এরকম কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন থেকে অ্যান্সার দিতে হবে। সো কোশ্চেনের ডিটেলিংটাতে আমি যাচ্ছি না, এগুলো হচ্ছে আমরা রেগুলার ক্লাসে আলোচনা করব। কোশ্চেন সাধারণত প্রথম 2-3টা কোশ্চেন তুমি হুবহু প্যাসেজে পাবা, তারপরের 2-1টা কোশ্চেন হচ্ছে তুমি প্যাসেজে আছে কিন্তু তোমার বানায় নিতে হবে, এরকম থাকে। আর লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে তুমি প্যাসেজে আসলে খুব কমনলি থাকে না, তোমার নিজে থেকে এটা লিখতে হয়, ঠিক আছে? সো এইরকম একটা প্যাটার্ন ফলো করে। সো আমি ওইরকম কঠিন কিছু এখানে দিই নাই, আমি যে কোশ্চেন গুলো এখানে দিচ্ছি তোমাদেরকে সবগুলোই হচ্ছে আসলে প্যাসেজের। তো আমাকে একটু বলবা, ওয়ার ওয়াজ সাজ্জাদ গোয়িং, Sajjad going কোথায় to যাচ্ছিল? was going Sajjad was going to the to railway station. the railway station. Sajjad was going to the railway station. ওকে ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আমি অনেকের আনসার শুনেছি, অনেকের আনসার শুনতে পাই নাই। আমি আপনাদের কথা মিউট করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা হ্যান্ড রেজ করেন যারা যারা হচ্ছে বলছেন যে সাজ্জাদ ওয়াজ গোয়িং টু রেলওয়ে স্টেশন, গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন, তারা আগে একটু হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন, ঠিক আছে। তার মানে স্যার আপনারা আসলে ক্লাসে মনোযোগ দেন নাই, ঠিক আছে? সাজ্জাদ ওয়াজ নট গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন। এবার আপনারা হাত নামায় ফেলেন। এবার কারেক্ট অ্যান্সারটা কারা কারা জানেন তারা হাত তুলেন। ওকে, অনেকেই হাত হাত তুলছো। আম, সামিহা বলো তো দেখি। Sir, Sajjad is going to Dhaka. স্যার একটু ছোট একটা ভুল করে ফেলছেন, ওকে। জেরিনা বলো। Sir, Sajjad was going to her elder sister house. হ্যাঁ, এখানে তুমি সাজ্জাদ ওয়াজ গোয়িং টু হিজ এল্ডার সিস্টার্স হাউস দিতে পারো অথবা ঢাকাও দিতে পারো, বাট মনে রাখতে হবে সামিহা যে ভুলটা করলা সেটা হচ্ছে তুমি সাজ্জাদ ইজ গোয়িং টু বলে ফেলছো। এই ধরনের কোশ্চেনের অ্যান্সারে তুমি মনে রাখবা, তোমাকে যে কোশ্চেনটা করা হয়েছে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে, এই যে ওয়্যার, এই ওয়্যারের পার্টটা বাদে আর কোনো কিছুই হচ্ছে তোমার চেঞ্জ করতে পারবে না তুমি, ঠিক আছে? এই ওয়্যার যেটা, তুমি জাস্ট এইটার জায়গায় তুমি কি নিয়ে আসবা, টু ঢাকা নিয়ে আসবা। কিন্তু এই যে ওয়াজ ছিল, গোয়িং ছিল, সাজ্জাদ ছিল, এই সাজ্জাদ ওয়াজ গোয়িং এইগুলাকে তুমি চেঞ্জ করতে পারবা না, কারণ এটা পার্ট অফ দ্য টেন্স এবং টেন্সটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকে। সাজ্জাদ ওয়াজ গোয়িং ওয়্যার, সো তুমি ওয়্যার এর জায়গায় তুমি দিবা টু ঢাকা, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা। সবই ঠিক থাকবে, তার অথবা জন্য হচ্ছে শুধু হবে হইলো গিয়ে যে প্লেসটা উত্তরটা ওইটার সাথে চেঞ্জ হবে। বুঝতে পারিনি স্যার, আরেকবার বলবেন? আচ্ছা, মিউট হয়ে গিয়েছেন সম্ভবত। আচ্ছা, সো সবাই আমার কোশ্চেনটা অ্যান্সারটা বুঝছেন তো, যে আমি কি বুঝেছি? প্রথমত হচ্ছে আমার টেন্সটা ঠিক রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমি সেন্টেন্স বাদ দিতে পারবো না, শুধু ঢাকা অ্যান্সার দিলে হবে কি না। শুধু ঢাকা লিখলে তুমি হয়তো বা স্কুলে মার্ক পাবা, কিন্তু তুমি ক্যারেক্টার ভর্তি পরীক্ষায় এটা লিখলে আসলে খুব ভালো মার্কস পাবা না। তোমাকে এখানে কি লিখতে হবে, পুরাটা সেন্টেন্স লিখতে হবে, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু Sajjad ঢাকা, was going to his sister house in হিজ এল্ডার সিস্টার্স হাউস টু ঢাকা অথবা ইন ঢাকা। যেভাবেই তুমি অ্যান্সার দাও সমস্যা নাই, বাট তোমার কারেক্ট অ্যান্সারের কিছু না কিছু তোমার অ্যান্সারে থাকতে হবে, ওকে? আচ্ছা, বি নাম্বারে আসো। রাইট টু সিনোনিমস ফর দ্য ওয়ার্ড কিউ। the line and row. ওকে, আরহাম, আরহাম কি আদ্রিক? হ্যাঁ বলেন স্যার, কিউর সিনোনিম, জি স্যার। Sir, line কিউর and row. সিনোনিম। হ্যাঁ, ওকে। Sir, কিসের আরহাম synonym আপনার বুঝতে ফুল নেম পারছি না। বলেন। আরহাম ইবনে রহমান। আচ্ছা, আপনি ডিফারেন্ট আরহাম, আমি আপনাকে হচ্ছে অন্য আরহাম মনে করছিলাম। হ্যাঁ, আরহাম বলেছো তুমি লাইনের সিনোনিম দুইটা, কিউর সিনোনিম দুইটা। নো স্যার। আচ্ছা, খেয়াল করেন নাই, আমি পড়ানোর মাঝখানে কিন্তু পড়িয়েছিলাম। জাহরা বলো তো, জাহরা। column and chain. কলাম এন্ড চেইন, স্যার কলামটা স্যার একটু ঝামেলার হয়ে যায়, ঠিক আছে? কলামটা দেওয়া যাবে না, আপনি চেইন দিতে পারেন। ফাতিমা বলো। ফাতিমা। জি। হুম, বলো কিউর সিনোনিম, দুইটা সিনোনিম।
waiting list. কিউ সারি লাইন Sir, line. ওয়েটিং লিস্ট না স্যার, হ্যাঁ আচ্ছা হ্যাঁ লাইন তো কি বলো? Sir, file or chain? ফাইল এন্ড চেইন, ফাইল স্যার না দিলে ভালো, ফাইল দিবেন না, চেইন দিতে পারেন। তোহা বলো। The line and row. লাইন এন্ড রো, ভেরি গুড। সো এখানে হচ্ছে চেইন, লাইন, রো এই জিনিসগুলোই হচ্ছে খুবই কমন, ঠিক আছে। এর বাইরে আসলে কলাম দেওয়াটা হচ্ছে ঝামেলা, কারণ কলাম আসলে কলামের স্পেসিফিক একটা ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে। নর্মালি রো এর আসলে কোনো ক্রাইটেরিয়া থাকে না, যে কোনো সারিকে আমরা আসলে রো বলি। রো, লাইন, চেইন এগুলো হচ্ছে খুব কমনলি ইউজ সিনোনিমস ফর দ্য ওয়ার্ড কিউ। সো তুমি এখানে হচ্ছে শুধু লাইন এন্ড রো এই দুইটা অ্যান্সার দিলে হয়ে যাচ্ছে, দুইটা সিনোনিম। আচ্ছা, হোয়াই ডিড সাজ্জাদ পিক আপ হিজ সুটকেস? এটা আমাকে বলবা তাহসান, For তাহসান going, মাহমুদ। for going to যাকে আমি Dhaka. বলি স্যার, যাকে আমি বলছি সে বলবেন। হ্যাঁ তাহসান বলো তো। The line. না স্যার, আগেরটা না স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করেছি সি নাম্বারের অ্যান্সার। হোয়াই ডিড সাজ্জাদ পিক আপ হিজ সুটকেস? সাজ্জাদ কেন তার সুটকেসটা উঠালো? বাংলায় বলেন, সমস্যা নাই। কেন সুটকেস উঠিয়েছিল? আচ্ছা স্যার, খেয়াল করেন নাই। আচ্ছা ইলমি, To yes স্যার। because the train whistled. ওকে, নট কমপ্লিটলি কারেক্ট। ফাতিন, জেরিনা, Sir. 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 Why did মানে কেন সাজ্জাদ হলো কি কেন সাজ্জাদ পিক করেছিল? ইয়েস স্যার। সুটকেস গুলাকে for going to her elder sister house? নো স্যার, সে তো ওখানে যাওয়ার জন্য সুটকেস পিক করবে না। Oh no, সুটকেস পিক করবে for a train. for the train was leaving. ওকে, Yes, train. ইয়েস স্যার। সো এইটা হচ্ছে আমার মেইন রিজনটা, ঠিক আছে। দ্য মেইন রিজন ওয়াজ সাজ্জাদ পিক, এটা পিকড হবে। সাজ্জাদ পিকড আপ হিজ সুটকেস বিকজ দ্য ট্রেন ওয়াজ লিভিং। সাজ্জাদ তার সুটকেস উঠিয়েছিল কারণ ট্রেন কি করছিল? ট্রেন হচ্ছে চলে যাচ্ছিল। বুঝতে পেরেছেন? এটা কিন্তু পিকড হবে, খেয়াল করেন, এখানে একটা টাইপো চলে আসছে। পিকড, সাজ্জাদ পিকড আপ হিজ সুটকেস বিকজ দ্য ট্রেন ওয়াজ লিভিং, অথবা অ্যাজ দ্য ট্রেন ওয়াজ লিভিং, অথবা সিন্স দ্য ট্রেন ওয়াজ লিভিং। ট্রেন কিন্তু যখন স্টার্টেড টু লিভ তখনই কিন্তু সাজ্জাদ হচ্ছে ওর পিক মানে সুটকেস তুলে নিয়েছে, নিয়ে হচ্ছে ট্রেনের দিকে চলে গিয়েছে বিদায় দিয়ে, ঠিক আছে। সো এখানে আসলে যেহেতু একটু আগে পড়ে ফেলছো, মাত্রই পড়ছো, এবং মোস্ট অফ ইউ আর নট ইয়েট ফ্যামিলিয়ারাইজড উইথ ইউর টেক্সট বুক, সো তোমরা আসলে অ্যান্সার গুলো ভুলে গিয়েছো বা হচ্ছে ভালো মতো খেয়াল করো নাই। বাট কোশ্চেন যখন আসবে পরীক্ষায় তখন হচ্ছে প্যাসেজটা দেওয়া থাকবে, এবং সাধারণত এমন একটা প্যাসেজ থাকবে যেটা হচ্ছে তুমি এর আগে কখনোই লাইফে পড়ো নাই। সো ইনস্ট্যান্টলি তখন প্যাসেজটা পড়তে হবে, অর্থ বুঝতে হবে, অর্থ বুঝে কোশ্চেন দেখে মিলিয়ে অ্যান্সার খুঁজে তোমার অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এবং সবগুলো অ্যান্সার যে এমন না যে তোমার প্যারাগ্রাফই থাকবে, দুই একটা অ্যান্সার থাকবে যেগুলো হচ্ছে আসলে প্যারাগ্রাফে নাই, সেগুলো হচ্ছে তোমার নিজ থেকে অ্যান্সার করা লাগতে পারে, অথবা তোমার বানিয়ে অ্যান্সার করতে হবে। যেমনটা হচ্ছে সি নাম্বারটা কিন্তু আমরা কিছুটা বানিয়েছি নিজেরা। সাজ্জাদ পিকড আপ হিজ সুটকেস বিকজ দ্য ট্রেন ওয়াজ লিভিং। আমাদের ওখানে ছিল অ্যাজ দ্য ট্রেন হুইসেলড। আমাদের টেক্সট বই কি ছিল? অ্যাজ দ্য ট্রেন হুইসেল, যে না মাত্র ট্রেনটা বাঁশি দিল তখনই হচ্ছে সাজ্জাদ তার সুটকেসটা উঠিয়েছিল। বাট এটা আমরা নিজেদের মতো করে একটু গুছিয়ে নিয়েছি, সাজ্জাদ তার সুটকেসটা উঠিয়েছিল কারণ ট্রেন চলে যাচ্ছিল, বিকজ দ্য ট্রেন ওয়াজ লিভিং। সবাই ক্লিয়ার? সো এই ধরনের কোশ্চেন গুলো হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় খুব সরাসরি চলে আসে, এটা মাথায় রাখবা। তারপর আসো A2 তে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে, এইটাও খুব কমনলি আসে আমাদের বইয়ে। কলাম এ এবং কলাম বি আছে। কলাম এ তে কিছু অ্যাডজেক্টিভ এবং হচ্ছে ভার্ব আছে, যেগুলোর অপোজিট ওয়ার্ডটা কলাম বি তে আছে, এবং একটা আমাদের জন্য করে দেওয়া আছে, সেটা হচ্ছে লং। লং এর অপোজিট হচ্ছে শর্ট। এখানে খেয়াল রাখতে হবে আমাদের এই ধরনের ম্যাচিং ওয়ার্ডস সিনোনিম দিয়ে আসতে পারে, অ্যান্টোনিম দিয়ে আসতে পারে, শুধু মিনিং দিয়ে আসতে পারে, এমনকি ফ্রেজ দিয়েও আসতে পারে।
ঠিক আছে? ফ্রেজ ইন ইডিয়মস আমরা শিখেছি এট দ্য 11th আওয়ার, এট দ্য লাস্ট মোমেন্ট, এরকম। ঠিক আছে? তারপর হচ্ছে এরকম যত আছে আর কি। সো সবগুলা ফ্রেজ এন্ড ওয়ার্ডের মিনিং দিয়ে আসতে পারে, নর্মাল একটা ওয়ার্ড মিনিং দিয়ে আসতে পারে, পার্টস অফ স্পিচ দিয়ে আসতে পারে, মানে যে কোনো কিছু দিয়ে আসতে পারে। সো এটা একটু মাথায় রাখবা যে কলাম এ এবং কলাম বি হচ্ছে লেফট সাইডটাকে তুমি রাইট সাইডের ওই যেভাবে রিলেট করতে বলা হয় ওভাবে হচ্ছে মিলাবা। এখানে কোশ্চেনের উপরে বলে দিবে মিলাও, মাঝে মাঝে হচ্ছে কিছুই বলবে না, জাস্ট মিলাও বলে দিবে। তো ওই তখন দেখবা যে তুমি এটা আইদার মিনিং নাহলে হচ্ছে সিনোনিম। ঠিক আছে? এর বাইরে কিছু থাকলে বলে দেওয়া থাকবে, যেমন এখানে বলে দেওয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। সো ফার্স্ট এটা হচ্ছে আমাদের জন্য করে দেওয়া আছে লং, লং এর সাথে হচ্ছে অপোজিট শর্ট। ওয়ার্ড দিবে না ইয়েস স্যার। স্যার? অপোজিটের সিনোনিম কি অ্যান্টোনিমস? হ্যাঁ, অপোজিট মিন্স অ্যান্টোনিম, এক্স্যাক্টলি। অ্যান্টোনিম মিন্স এনি ওয়ার্ড which is the completely opposite to the former word, এটাকে আমরা হচ্ছে আমরা অ্যান্টোনিম বলি আর কি। ঠিক আছে? এটা গ্রামাটিক্যাল টার্ম, অ্যান্টোনিম এন্ড সিনোনিম। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমটা থেকে শুরু করি। আচ্ছা, তোমাদের যদি কোশ্চেন না থাকে হ্যান্ড নামিয়ে ফেলতে পারো, সামিহা, ইলমি এবং ফাতিন। ঠিক আছে? আর যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করে রাখতে পারো। ওকে, সো প্রথমটা আসো সি অফ, বলে ফেলবা যে পারো। Receive. সি অফটা কার সাথে মিলবে? Receive. Drop. আচ্ছা, সি অফ এর সাথে হচ্ছে রিসিভ বলতেছো অনেকে। Receive. Receive. এক্স্যাক্টলি, সি অফ হচ্ছে রিসিভ। ঠিক আছে? সি অফ মানে হচ্ছে বিদায় দেয়া, আর রিসিভ মানে হচ্ছে কি তাকে গ্রহণ করা, ওয়েলকাম জানানো। যখন কেউ আসে আমরা তখন কি বলি? আমি তাকে রিসিভ করতে হচ্ছে এয়ারপোর্টে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ মাই আঙ্কেল। আমার আঙ্কেল এয়ারপোর্টে আসছেন, আমি যাচ্ছি তাকে রিসিভ করতে। রিসিভ করা মানে হচ্ছে ওয়েলকাম জানানো, মানে সে আসছেন। আর সি অফ মানে হচ্ছে মাই আঙ্কেল ইজ লিভিং, সো আই এম গোয়িং টু দ্য এয়ারপোর্ট টু সি হিম অফ। আমি এয়ারপোর্টে যাচ্ছি তাকে সি অফ করতে, কারণ উনি চলে যাচ্ছেন। সো সি অফ এর উল্টাটা হচ্ছে কি? রিসিভ। আচ্ছা, রিসিভ তো নরমাল হচ্ছে পাওয়া, কিন্তু এখানে হচ্ছে টু ওয়েলকাম সামওয়ান, তুমি কাউকে ওয়েলকাম করছো, এইটাও হচ্ছে রিসিভ অর্থে আমরা মানে ইউজ করতে পারি। আচ্ছা, কোয়াইটের অপোজিট কি? Busy. 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 বিজি। ভেরি গুড। কোয়াইট হচ্ছে নীরব নিঃশব্দ বোঝায়, আর বিজি হচ্ছে খুবই ব্যস্ত বোঝায়, খুবই হাউকাও এবং কোলাহলপূর্ণ বোঝায়। সো কোয়াইট হচ্ছে বিজির সাথে মিলবে। ওকে স্যার, মিউট রাখতে হবে ইলমি। আচ্ছা ঠিক আছে। সো হেভি, হেভির অপোজিট কি? Light. লাইট। Light. হেভি হচ্ছে ভারী, লাইট হচ্ছে হালকা। সো দ্যাট লিভস আস উইথ ওয়ান ফ্রম ইচ সাইড। পিক আপ কিসের সাথে মিলবে? Drop. পিক আপ হচ্ছে উঠানো, ড্রপ হচ্ছে ছেড়ে দেয়া, ফেলে দেয়া। এক্স্যাক্টলি। সো এখানে একটা পয়েন্ট মনে রাখবা, আমরা অনেক জায়গায় LITE একটা ওয়ার্ড লাইট হিসেবে ইউজ করি। LITE লাইট, আমরা কোনো কিছু যখন হালকা বোঝাতে যাই তখন এটা বলি কি, এটা লাইট ভার্সন, এই LITE টা বলি, তাই না? এটা কেউ ইউজ করবা না। ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড, এটা খুব কমনলি আমরা ইউজ করা হলেও এটা পরীক্ষার খাতায় এটা কখনো ইউজ করবে না। পরীক্ষার খাতায় তোমার যদি লাইট ভার্সন বা লাইট ওয়েট, যেটা হালকা বুঝাইতে LI, ওই যে লাইট ইউজ করো, সেক্ষেত্রে তুমি LIGHT এই স্পেলিংটা ইউজ করবা, লাইট। এইটা পরীক্ষার খাতায় ইউজ করা যাবে না। ঠিক আছে? অন্যান্য ইনফর্মাল সিচুয়েশনে তুমি LITE লিখতে পারো। তুমি কোনো কিছুর কোথাও লিখতেছো, হ্যাঁ, নাম লিখতেছো কোথাও, বা কোনো জায়গায় একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছ, কাউকে কোনো কিছু লিখে দিচ্ছ কাগজে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট পরীক্ষার খাতায় এই লাইট দিয়ে হালকা বুঝাবা না। বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে আমাদেরকে বলা হচ্ছে একটা ছবির কথা বলা হচ্ছে। লুক এট দ্য পিকচার, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি এন্ড হোয়াট আর হ্যাপেনিং। যে ছবিটা দেখো এবং তুমি কি দেখতে পাচ্ছ সেগুলো সম্পর্কে লিখো। এইটা হচ্ছে ক্যাট কলেজের আরেকটা রিটেন ফর্মের খুব কমন কোশ্চেন প্যাটার্ন, যেটা আসলে এতদিন চলে আসছে। সেটা হচ্ছে পিকচার পারসেপশন এন্ড ডেসক্রিপশন। তুমি পিকচার দেখবা, পারসিভ করবা। পারসেপশন মানে কি? বুঝা, টু আন্ডারস্ট্যান্ড। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সিইং ইন দ্য পিকচার। তুমি আসলে ছবিটাতে কি দেখতে পাচ্ছ সেটা তোমার বোঝা লাগবে। এখন বোঝার ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস চলে আসে। একটা হচ্ছে আমি চোখে দেখে কি বুঝতেছি, আরেকটা হচ্ছে যেটা চোখে দেখা যায় না, মানে চোখে দেখার পরে
যে ব্যাকগ্রাউন্ডে একটা মেসেজ থাকে একটা জায়গার, সেই জিনিসটা। যেমন এইখানে আমরা চোখে দেখতে পাচ্ছি কি, একটা ট্রেন দেখতে পাচ্ছি, ইউ ক্যান সি এ ট্রেন ওয়েটিং এট এ স্টেশন অথবা ওয়েটিং এট দ্য প্ল্যাটফর্ম। দেন ইউ ক্যান সি সাম কলামস অফ দ্য প্ল্যাটফর্ম, we can see people running here and there, we can see one family, ঠিক আছে, তিনটা ভাই বোন ফ্যামিলি দেখতে পাচ্ছি লেফট সাইডে। দেন ইউ ক্যান সি পোর্টার্স ক্যারিং দ্য গুডস অফ পিপল, কুলি দেখতে পাচ্ছি যারা হচ্ছে তাদের মাথায় করে কি জিনিসপত্র নিয়ে হেঁটে চলতেছে। তারপরে ইউ ক্যান সি হকার্স, আমরা হকার্স দেখতে পাচ্ছি, দে আর সেলিং ডিফারেন্ট টাইপস অফ গুডস। উই ক্যান সি বিজি পিপল রাশিং উইথ briefcases. People who Yes, sir. is three heavy bag. স্যার আপনারা সবাই একসাথে কথা বলে তো আমি শুনতে পাবো না, একটু হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে, হ্যান্ড রেজ করবেন তাহলে আমি বলবো। ওকে, সো এইখানে হচ্ছে খেয়াল করেন, হ্যাঁ তাহমিদ বলো। স্যার এখানে স্যার একটা ক্রাউড আছে, ওই ক্রাউড একটা ট্রেন যাচ্ছে, তো সবাই স্যার ওই ট্রেনে যাওয়ার জন্য স্যার রেডি হচ্ছে, আর অনেকে ব্যাকপ্যাক নিয়ে আবার আসতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমরা হচ্ছে পিকচার পারসেপশনে, হ্যাঁ সমস্যা নেই, আমার মনে হয় যে সবার আনসার আমাদের এখানে আসলে সেম, মোটামুটি একই জিনিস আমরা সবাই দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে একটা আবার ট্রেন হচ্ছে আছে, আবার স্যার নামতেছে। হ্যাঁ হ্যাঁ নামতে পারে উঠতে পারে। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদেরকে হচ্ছে ছবিতে যেটা দেখানো হয়, আমাদের এইটার পাশাপাশি আমাদেরকে হচ্ছে এমন ভাবে বর্ণনাটা করতে হয় যে আমরা আসলে এই বিষয়টা সম্পর্কে বর্ণনা করতে হবে। যেমন এখন আসলে রেল স্টেশনটা কেমন হয়, খুবই ক্রাউডেড হয়, খুবই নয়েজি হয়, হকার্স থাকে, বিভিন্ন শপস থাকে, ফুড কর্নার্স থাকতে পারে, ট্রেনস হুইসেলস, তারপর হচ্ছে মানুষের চিল্লাচিল্লি, অনেক রকমের হাসেল এন্ড বাসেল থাকতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের লিখতে হয়, মানে ইটস নট এভরিথিং ইউ ক্যান সি, তুমি আসলে যা দেখতে পাচ্ছ শুধু এইটা নিয়ে লিখবা, তাহলে হচ্ছে আসলে তোমার লেখাটা কি স্ট্যান্ডার্ড হয় না। তো তোমার হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে হয় যে আমি আসলে যা দেখতে পাচ্ছি ঠিক আছে, বাট যে জিনিসটা দেখতে পাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডে, এর আশেপাশে ওভারঅল এখানে আসলে কি কি হচ্ছে, যে জিনিসটা আমি আসলে দেখছি না। এটা খুব বেসিক একটা পিকচার পারসেপশন, বাট আমাদেরকে এইটার সাথে সাথে কি আরো অনেক রকমের পিকচার দেওয়া হতে পারে। যেমন হচ্ছে তোমাকে একটা আহ শহীদ মিনারের ছবি দেওয়া হতে পারে, দিয়ে বলতে পারে যে অ্যানালাইজ দ্য পিকচার এন্ড রাইট হোয়াট ইউ ক্যান সি উইদিন 80 to 100 ওয়ার্ডস। তুমি ছবিটা অ্যানালাইজ করো, করে হচ্ছে 80 থেকে 100 শব্দের মধ্যে কি দেখতে পাচ্ছ লিখো। এখন তুমি যদি বলো যে আমি একটা শহীদ মিনার দেখতে পাচ্ছি, শহীদ মিনার হচ্ছে এতটা পিলার আছে, এতটা কলাম আছে, এট দ্য সেন্টার দেয়ার ইজ এ রেড সার্কেল, এগুলো যদি বলো তাহলে কিন্তু হবে না। তোমাকে তো ওইখানে হ্যাঁ, অবশ্যই দ্য বগি কনটেক্সট, দ্য ইংলিশ হিস্ট্রি অফ দিস শহীদ মিনার। স্যার এখানে তো Yes, দুইটা sir. মানে কোচ, বগি আছে। তো যদি আমরা লিখি দেয়ার আর কম্পার্টমেন্ট, টু বগি ইংলিশটা আমি আসলে জানি কম্পার্টমেন্ট, না। টু দেয়ার আর টু অ্যাপার্টমেন্ট ইন দিস পিকচার, কম্পার্টমেন্ট, তো এরকম লিখলে কি হবে? আপনাকে দেয়ার লিখতে আর হবে টু there are two কম্পার্টমেন্ট। compartments of a train। হ্যাঁ there are two compartments, ওকে, কম্পার্টমেন্টস, অনেক সময় কোচ বলে এগুলোকে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনি লিখতে পারেন। সো এই জিনিসটা মতো মনে রাখতে হবে, আমি যেটা বলছিলাম শহীদ মিনার নিয়ে, যে আপনাকে যখন হচ্ছে শহীদ মিনারের কথা বলবে, আমরা লিটারালি যা দেখছি শুধু সেটা লেখা যায় না সব সময়, আমাদের অনেক সময় কি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কনটেক্সট লিখতে হয়, ঠিক আছে। সো পিকচার পারসেপশন নিয়ে আমরা হচ্ছে আসলে ডিটেলটা আমরা পরে কোনো ক্লাসে শিখবো। আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে যাই। বলা হচ্ছে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দিস প্লেসেস লিস্টেড বিলো, ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং এন্ড হোয়াট ইউ ডিড দেয়ার। খেয়াল করেন আপনাকে হচ্ছে তিনটা টপিক দিয়ে দিচ্ছে, শপিং প্লেস, বাস স্টেশন, ফেয়ার, তিনটা টপিক দিয়ে দেওয়া হচ্ছে, এবং লাল দাগ দিয়ে যে পার্টটা আমি দেখাচ্ছি, অর্থাৎ কিছু কোশ্চেন আপনাকে দিয়ে দিয়েছে, হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং এন্ড হোয়াট ইউ ডিড দেয়ার। তো এই কোশ্চেন গুলো দেওয়া হচ্ছে আপনাকে গাইড করার জন্য, যে আপনি যেন সহজে লিখতে পারেন শপিং প্লেস, বাস স্টেশন, ফেয়ার। এবং এই গাইডলাইনটাই কিন্তু আমাদের হচ্ছে কি প্যারাগ্রাফে ফলো করতে হবে। আমরা যখন প্যারাগ্রাফ আসলে লিখি, আমাদের কিন্তু পরীক্ষায় একটা টাইপের প্যারাগ্রাফ আছে যেটার সাথে আমাদের কোশ্চেন দেওয়া থাকে। কোশ্চেন দেওয়া থাকলে তো ভালো, আপনি কোশ্চেন অ্যান্সার গুলো লিখলেন, আপনার প্যারাগ্রাফ হয়ে গেল। বাট যদি কোশ্চেন না দেওয়া থাকে, সেক্ষেত্রে প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের যেটা করতে হয়, সবার প্রথমে হচ্ছে আমাদের কিছু কোশ্চেন বানিয়ে নিতে হবে। You have to prepare some questions so that you can answer them, and answering the questions will eventually produce your paragraph. তুমি যখন অ্যান্সার করবা কোশ্চেন গুলা, তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার প্যারাগ্রাফ হয়ে গিয়েছে। বুঝতে পারছো আমার কথা? তো যখন প্যারাগ্রাফ আসে পরীক্ষায়, অনেক সময় হচ্ছে আমরা কি করি, চিন্তা ভাবনা না করে লেখা শুরু করে দিই, এটা করা যাবে না।
উইদিন 30 সেকেন্ডস টু 1 মিনিট তোমার হচ্ছে একটা প্ল্যান করে ফেলতে হবে, একটা হচ্ছে ড্রাফট বানায় ফেলতে হবে যে আমি যখন শপিং প্লেস নিয়ে লিখবো তখন আমি আসলে কি কি লিখবো, এখানে কোন শপিং প্লেসে আমি গিয়েছিলাম, এটা নাম কি, এটা কোথায় আছে, এটাতে কি পাওয়া যায়, আমি গিয়ে কি কি দেখেছি, দেখতে কেমন, এটা টাইলস ফিট করা নাকি গ্লাস ফিটিং ডেকোরেশন, এটাতে কি লিফট ছিল, এসকেলেটর ছিল না কি ছিল, এটাতে কি হচ্ছে আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদা টাইপের কমোডিটি পাওয়া গিয়েছিল, এটাতে কি ফুড কোর্ট ছিল, এটাতে কি কোনো আহ কি বলো এটাকে রুফটপ কোনো কিছু ছিল, সুইমিং পুল অথবা হচ্ছে আমরা ফুড কি কোর্ট ছিল। অ্যান্সার বলবো এখন? ইয়েস স্যার। আমরা করো। অ্যান্সার বলবো? না স্যার, না। এগুলোর অ্যান্সার বলতে হবে না। আমি আপনাদেরকে হচ্ছে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে আপনারা যখন র্যান্ডমলি একটা প্যারাগ্রাফের টপিক আপনারা ফেস করবেন তখন আসলে প্যারাগ্রাফ আসলে কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তো এইখানে আপনাদেরকে যে ব্যাপারটা দেওয়া আছে, আপনাদেরকে একটা ডেসক্রিপশনের জন্য একটা গাইডলাইন দেওয়া আছে যে ডেসক্রাইব হোয়াট ইউ স, আপনি কি দেখেছেন, কি হচ্ছিল, হোয়াট ওয়ার হ্যাপেনিং এন্ড হোয়াট ইউ ডিড দেয়ার, আপনি কি করেছেন। সো এই গাইডলাইনটা নট নেসেসারি যে আমাকে সবসময় দেয়া হবে, এটা আমাকে দেয়া নাই হতে পারে। আপনাকে পরীক্ষায় শুধু আসতেই পারে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন আ শপিং প্লেস দ্যাট ইউ রিসেন্টলি ভিজিটেড, এরকম বলে দিতেই পারে, এবং নর্মালি তাই হয়। তো তখন আমাদের যেটা করতে হয়, তখন আমরা হচ্ছে নিজে থেকে আমরা কোশ্চেন বানাই আগে, বানিয়ে ফেললে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে দিতে কি আমাদের হয়ে যায় প্যারাগ্রাফটা অ্যান্সার করা। এবং এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবা, সেটা হচ্ছে টাইটেলের ক্যাপিটালাইজেশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2023 সালে যখন হচ্ছে নতুন বই দেয়া হয় নতুন কারিকুলামে, তখন সেম প্রথম ভার্সনের বইগুলোতে টাইটেলের ক্যাপিটালাইজেশনটা ঠিকমতো ফলো করে নাই। তো ওখানে যেটা করছে প্রত্যেকটা টাইটেলকেই হচ্ছে ক্যাপিটালাইজ করে দিয়েছিল, যেমন হচ্ছে এফেয়ার একটা চ্যাপ্টারের নাম, যেমন আজকের চ্যাপ্টারটার নাম এট এ রেলওয়ে স্টেশন, তো 2023-এর বইয়ে চ্যাপ্টারটার নাম ছিল এরকম এট এ আর এ আই এল, এরকম টাইপের, মানে সবগুলাই হচ্ছে বড় হাতের ছিল, হুইচ ওয়াজ সেফ ইন সাম ওয়েজ, যে সবগুলাই বড় হাতের। বাট আপনাদের বইয়ে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে আপনাদের বইয়ে এইভাবে দেওয়া আছে প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরেরটা ছোট হাতের, তারপরেরটা ছোট হাতের, মানে এটা সেন্টেন্সের মতো করে লিখছে, সবগুলাই ছোট হাতের। কিন্তু খেয়াল রাখতে হবে টাইটেল কখনো কি আপনি সব ছোট হাতের রাখতে পারবেন না, এটা একটু কেয়ারফুল থাকবা। টাইটেলে হচ্ছে তুমি ছোট হাতের কাদেরকে রাখবা, প্রথমত হচ্ছে আর্টিকেলস, এই জিনিসটা সবাই অবশ্যই নোট করে নিবা। প্রথমত হচ্ছে কি আর্টিকেলস টাইটেলে ক্যাপিটালাইজড হয় না। সো তোমরা যদি একটু খেয়াল করো, আমি তোমাদেরকে হচ্ছে স্যার, যদি yes, sir. আমাদের এখানে যদি এখানে লেখা থাকে যে ক্যাপিটাল লেটার থাকলে কি আমরা হলো গিয়ে বড় অক্ষর বসাবো? তাই সরি সরি সরি, আর্টিকেল থাকলে আমরা হলো গিয়ে বড় ওয়ার্ড বসাবো, তাই তো? মানে আমি ক্যাপিটাল লেটার আপনাদেরকে, বসাবো। না আপনি একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে কি শিখাচ্ছি, আমি আপনাদেরকে শিখাচ্ছি টাইটেল কিভাবে ক্যাপিটালাইজ করতে হয়। তো আপনি যখন পরীক্ষার হলে প্যারাগ্রাফের একটা টাইটেল লিখবেন, আপনারা হচ্ছে আমার টাইটেলটা ফলো করেন, এই যে এখানে কি করেছি আমি, ঠিক আছে? এই যে টাইটেলটা এট রেলওয়ে স্টেশন, আমি এ বড় হাতের করেছি, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ হচ্ছে আমার এ প্রথম অক্ষর, পুরো সেন্টেন্সের পুরো নামের প্রথম অক্ষর, এ যেই হোক আমার ওকে বড় হাতের করতেই হবে। ক্লিয়ার সবাই? একেবারে বড় হাতের করতেই হবে। আচ্ছা, এই যে মাঝখানে একটা আর্টিকেল চলে আসছে, এটাকে আমি ছোট হাতের রেখে দিছি, রেলওয়ের আর বড় হাতের করছি, স্টেশনের এস বড় হাতের করছি। স্যার কারণ ওকে, এটা বড় এই নাম স্যার, তার মানে হলো গিয়ে স্যার, বাক্যের প্রথমে, সরি মানে টাইটেলের প্রথমে যে ওয়ার্ডটা থাকবে ওইটা হলো গিয়ে বড় অক্ষরে হবে। ওইটা এরপরে অবশ্যই বড় যদি, হাতের হবে। হ্যাঁ বড় অক্ষরে তো এটা অবশ্যই হবে। আর যদি আর্টিকেল যদি না থাকে যে কোনো ওয়ার্ডের প্রথমে, যে তাইলে কোনো ওইটা ওয়ার্ড, বড় হ্যাঁ হাতের হবে, আর আর্টিকেল থাকলে হ্যাঁ, ছোট হাতের হবে। আর্টিকেল থাকলে ছোট হাতের হবে। এইবার আসেন আরেকটা ইনফরমেশন দেই, আর্টিকেলের সাথে আর কি কি আছে যারা হচ্ছে আমরা ছোট হাতের রেখে দিব, শুধু আর্টিকেল না, ঠিক আছে? আর্টিকেলের মতো আরো 2-3 জন আছে যাদেরকে হচ্ছে আমরা ছোট হাতের রেখে দিব। প্রথম পার্টিটাকে আমরা বলবো, আমরা আপাতত ওদের নাম জানার দরকার নাই, আমরা আপাতত হচ্ছে অনেকেই হয়তো বা নামটা জানো, এগুলাকে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস বলে, কিন্তু আমরা এদেরকে ফ্যান বয়েজ নাম দিয়ে মনে রাখবো। ফ্যান বয়েজ কারা? ফ্যান বয়েজ হচ্ছে ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট এবং সো। আচ্ছা, সরি,
ফর এন্ড নর, বাট, অর, ইয়েট, সো, এই সাতজনকে হচ্ছে মনে রাখবেন। এরাও যদি আর্টিকেলের মতো চলে আসে তাহলে এদেরকে আমরা ক্যাপিটালাইজ করব না। ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে, আচ্ছা, আর্টিকেলস গেল, ফ্যান বয়েজ গেল, এবার আসেন আরেকটা পার্টি, এটাই হচ্ছে লাস্ট। ঠিক আছে, লাস্ট পার্টিটা হচ্ছে 2 অক্ষর, 3 অক্ষর কিংবা 4 অক্ষরের প্রিপোজিশনস। 2 অক্ষর, 3 অক্ষর কিংবা 4 অক্ষরের প্রিপোজিশনস, এই তিনটা পার্টি টোটাল। ঠিক আছে, আর্টিকেলস, কিছু ফ্যান বয়েজ, এদেরকে হচ্ছে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশনস। আপনারা সামনে এগুলা শিখবেন আস্তে আস্তে, কারা কোঅর্ডিনেটিং কনজাংশনস, কেন এদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশনস বলা হয়। সো এই জন্য ওই ডিটেলে আমি এখন যাচ্ছি না। এখন শুধু মনে রাখবেন যে আর্টিকেলস, ফ্যান বয়েজ, আর ওইদিকে প্রিপোজিশন, এই যে টু, অর, উইথ, বিয়ন্ড, এহেড, এই যে বিভিন্ন রকমের প্রিপোজিশনস আছে, এই প্রিপোজিশন যারা 2 অক্ষর, 3 অক্ষর কিংবা 4 অক্ষর, এদেরকে আমরা বড় হাতের করব না, যদি না ওরা প্রথম শব্দ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো, এট, এই সেন্টেন্সে বা এই নামটায় এট কিন্তু একটা প্রিপোজিশন, তাই না? এট কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু এ আমি বড় হাতের করে দিচ্ছি কেন? কারণ সে হচ্ছে টাইটেলের ফার্স্ট লেটার। ওকে আমি বড় হাতের না করলে কি এটা বড় ভুল হয়ে যাবে, এটা অবশ্যই বড় হাতের হবে। এইখানে যে বসবে সে আর্টিকেল নাকি প্রিপোজিশন নাকি কনজাংশন আমার দেখার বিষয় না, এটাকে আমি বড় হাতের করে দিব। সো তোমাদের বইও কিন্তু এই প্যাটার্নটা ফলো করা হয় নাই। সো এটা নিয়ে খুব কেয়ারফুল থাকবা, কেউ বইয়ের টাইটেল গুলাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে নিও না টাইটেলের মানে ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে। সো যেটা বলে দিলাম এই জিনিসটা মাথায় রাখবা, তোমাদের বই কিন্তু ভুলভাবে ক্যাপিটালাইজ করা আছে। এগুলো আসলে খুব তাড়াতাড়ি বানানো হয়েছে বইগুলা, যার কারণে এই ভুলগুলো রয়ে গিয়েছিল। 2023-এর বইটাতেও সেম এরকম কিছু বই ছিল, যেগুলো হচ্ছে আবার 2024-এ অনেক কিছুই কারেক্ট করে দেওয়া হয়েছিল। তো তোমাদের যে বইটা এবার বের হয়েছে এটাও দেখবা আগামীতে কারেকশন যখন হবে তখন এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে দেওয়া হবে। বাট আপাতত আমাদের হচ্ছে এই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য ওয়েট করলে হবে না, আমাদের এগুলো কিন্তু প্রথম থেকেই ক্লিয়ার রাখতে হবে। বুঝা গেছে? ওকে, সো আমরা হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছো পয়েন্ট 3টা। আমরা হচ্ছে যেখানে ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, একটা স্পট টেস্ট আছে, মেবি অনেকে দেখে ফেলছো। ওকে, সো ক্যাপিটালাইজেশন সবার মনে থাকবে কি বলছি আমি? Yes, sir. এবং ক্যাপিটালাইজেশনটা Yes, এই sir. নিয়মগুলো কখন হবে? শুধুমাত্র টাইটেলের সময়, এটা কিন্তু অন্য কোনো সময় না। প্যারাগ্রাফের টাইটেল দিচ্ছ, তুমি স্টোরির টাইটেল দিচ্ছ, তুমি একটা পোস্টার ডিজাইন করছো, পোস্টারের টাইটেল দিচ্ছ, যে কোনো টাইটেলের ক্ষেত্রে এটা ফলো করবা। এটা টাইটেল ছাড়া আর কোনো জায়গায় ফলো করবা না। ওকে, ওকে স্যার। এবার আসো, হ্যাঁ আমরা তাহলে একটু দেখি শপিং প্লেস, এটার ক্ষেত্রে কি কি কোশ্চেন হতে পারে। শপিং প্লেসের ক্ষেত্রে কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শপিং প্লেস, এই শপিং প্লেসের নাম কি? ওয়ার ইজ ইট লোকেটেড, এটা কোথায় অবস্থিত? হোয়াট কাইন্ডস অফ আইটেমস ক্যান ইউ ফাইন্ড দেয়ার, তুমি ওখানে কি কি জিনিস কিনতে পাওয়া যায়, কাপড় চোপড়, গ্যাজেটস, ফুড, নাকি গ্রোসারিজ, অনেক রকমের জিনিসপত্র আছে। হাউ ডাজ দ্য শপিং প্লেস লুক, এটা আসলে দেখতে কেমন? বিগ, কালারফুল, ক্রাউডেড, ডেকোরেটেড, নাকি হচ্ছে ভেরি সাইলেন্ট, অথবা হচ্ছে আহ কি বলে নিট এন্ড ক্লিন। অনেক রকমের অ্যাডজেক্টিভ কিন্তু আছে যেগুলো হচ্ছে আমরা স্পেস কেমন সেটা বোঝানোর জন্য আমরা বসাই। শেপ বলতে পারো রেক্টেঙ্গুলার, সার্কুলার, হ্যাঁ, তারপরে বিল্ডিং এর সাইজ বলতে পারো 2 স্টোরি বিল্ডিং, তারপর হচ্ছে অন দা গ্রাউন্ড ফ্লোর বা হচ্ছে অন দা বেসমেন্ট, এরকম আমরা কিন্তু বিভিন্ন ফ্রেজ এবং অ্যাডভার্বস অ্যাডজেক্টিভস ইউজ করতে পারি একটা জিনিসের লোকেশন বোঝানোর ক্ষেত্রে এবং এটা দেখতে কেমন সেটা বোঝানোর জন্য। হু ইউজুয়ালি গোজ দেয়ার, সেখানে আসলে কারা যায়, সেখানে কি ফ্যামিলি যায়, সেখানে কি বাবা মায়েরা যায়, বাচ্চারা যায়, নাকি স্টুডেন্টরা যায়, ডিপেন্ডস অন দা কন্টেন্ট। কারণ এটা যদি বইয়ের মার্কেট হয়, এই শপিং প্লেসটা যদি শুধুমাত্র বইয়ের দোকান থাকে সেখানে, তাহলে সেখানে অবশ্যই শুধুমাত্র স্টুডেন্টরা যাবে মোস্টলি। সো এইরকম আর কি, যে তোমার কন্টেন্ট অনুযায়ী তুমি আসলে এখানে কারা যায়। হোয়াট ইজ ইউর ফেভারিট থিং অ্যাবাউট দিস শপিং প্লেস, তোমার ফেভারিট থিং কি, এই শপিং প্লেসের কোন জিনিসটা তুমি পছন্দ করো অথবা অপছন্দ করো। হতেই পারে যে তুমি এই শপিং প্লেসের কিছু একটা জিনিস হচ্ছে অপছন্দ করো। হ্যাঁ, যখন হচ্ছে প্যারাগ্রাফে আসবে সবসময় নিজের সত্যিটা লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা আসলে প্যারাগ্রাফে কি একটা জেনুইনিটি থাকে। তোমার প্যারাগ্রাফটা পরে মনে হয় না এটা ওর মনের কথা লিখছে। উইদাউট গ্রামাটিক্যাল মিস্টেক, তুমি ক্যাট ক্রুজের প্যারাগ্রাফে আসলে উইদাউট গ্রামাটিক্যাল মিস্টেক এন্ড উইদাউট এনিথিং হুইচ ইজ মোরালি অব্লিগেটেড, ইউ ক্যান রাইট এনিথিং। তুমি যেটা ভালো মানে ফিল করো, তোমার কাছে যদি ভালো ফিল হয় তুমি ভালো লিখবা। তোমার কাছে যদি মনে হয় যে না এটা এত ভালো না, এটা মানে এই জিনিসগুলো আরো ডেভেলপ করা যায়, তুমি ওটাই লিখবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা,
আর দের এনি ফুড স্টলস অর রেস্টুরেন্টস নিয়ার বাই? এই শপিং মলে কোনো ফুড কোর্ট আছে কিনা, খাবারের দোকান আছে কিনা, কিংবা কোনো রেস্টুরেন্ট আছে কিনা, কাছাকাছি আছে কিনা? ওয়াই ডু লাইক অর ডিসলাইক দিস শপিং প্লেস? তুমি এটাকে কেন পছন্দ বা অপছন্দ করো? সো তুমি কিন্তু সবগুলা কোশ্চেনই যে আমার অ্যান্সার করা লাগবে এরকম কোনো কথা নাই। সবগুলা কোশ্চেনই কি স্যার আমার মনে করতে হবে পরীক্ষার হলে বসে, এরকম কোনো কথা নাই। তোমাকে একটা ডেমো দেখালাম, তুমি এখান থেকে 5-6টা মনে করলেই তুমি দেখবা এখান থেকে কি 100 শব্দ লিখে ফেলা কোনো ব্যাপারই না। তুমি যদি 2 লাইন করেও লিখো প্রত্যেকটা ওয়ার্ড মানে সেন্টেন্স অ্যান্সারের জন্য 1 লাইন কিংবা 2 লাইন করে লিখো, তুমি দেখবা খুব ইজিলি 100 ওয়ার্ডস হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখি বাস স্টেশন। ওয়ার ইজ দ্য বাস স্টেশন লোকেটেড? বাস স্টেশনটা কোথায়? হোয়াট ডাজ দ্য বাস স্টেশন লুক লাইক? এটা দেখতে কেমন? হোয়াট টাইপস অফ বাসেস ক্যান ইউ ফাইন্ড দেয়ার? তুমি ওখানে কি কি বাস পাও? যেমন হচ্ছে দূরপাল্লার বাস হতে পারে, হ্যাঁ, ইন্টারসিটি হতে পারে, ইন্ট্রাসিটি হতে পারে, স্লিপার কোচ হতে পারে, ডাবল ডেকার হতে পারে, বিভিন্ন রকমের বাস থাকতে পারে, মিনি বাস থাকতে পারে। হাউ বিজি ইজ দ্য বাস স্টেশন ডিউরিং দ্য ডে? দিনের বেলায় সেটা কেমন বিজি থাকে? কারণ সব বাস স্টেশনই সাধারণত রাতের বেলায় কি থাকে, একদম সাইলেন্ট থাকে, একদম নয়েজলেস থাকে, উইদাউট এনি ক্রাউড। কারণ রাতে 10টা-11টার পর থেকে ধীরে ধীরে দেখা যায় কি বাস চলাচল কমে যায়। সো বাস স্টেশনগুলো তখন হচ্ছে আহ জনমানব শূন্য হয়ে পড়ে। এখন তোমার যদি এমন হয় যে রাতের বেলাও এই বাস স্টেশনটা আসলে জনাকীর্ণ থাকে, ক্রাউডেড থাকে, তুমি তখন ওইটাও লিখতে পারো, যে কোনো ইউনিক ফিচার এটাও তুমি ইনক্লুড করে দিতে পারো। আর দেয়ার এনি ফেসিলিটিস লাইক টিকিট কাউন্টার, সিটিং এরিয়াস অর শপস? ওখানে কি এমন কোনো সুযোগ সুবিধা আছে যেগুলো হচ্ছে যেমন টিকিট কাটার মতো সুযোগ সুবিধা, বসার জায়গা, সব দোকানপাট, ওয়াশরুমস এন্ড ডিফারেন্ট টাইপস অফ অ্যামিনিটিস ক্যান বি প্রেজেন্ট দেয়ার? ওখানে থাকতে পারে। তো তুমি ওগুলা সম্পর্কে লিখবা। হোয়াট সাউন্ডস অর অ্যাক্টিভিটিস ক্যান ইউ নোটিস এট দ্য বাস স্টেশন? তুমি এই বাস স্টেশনে কি কি সাউন্ড কিংবা কাজকর্ম দেখতে পাও? যেমন হতে পারে মানুষজন এখানে হচ্ছে গল্পগুজব করছে, চা খাচ্ছে, পেপার পড়ছে, হতে পারে বসে হচ্ছে রেস্ট নিচ্ছে, অনেক র্যান্ডম প্যাসার্স বাই থাকতে পারে যারা হচ্ছে আসলে বাসের যাত্রীও না কিছু না, তারা হচ্ছে যাওয়ার পথে হচ্ছে ওয়াশরুম ভিজিট করছে। তো তুমি আসলে যা দেখো, একদম সত্যি বলতে তুমি একটা বাস স্টেশনে বা একটা বাস স্ট্যান্ডে যাই দেখো, তুমি ওই জিনিসগুলো তুমি এখানে লিখবা। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ভিজিটিং দিস বাস স্টেশন? এবং তুমি এমন কি সেদিন হচ্ছে আমি একটা নিউজ রিপোর্টে দেখলাম যে হাতের ঝিল না কোথায় যেন হচ্ছে বাস স্টেশনের তোমার বাস কাউন্টার না সরি, ওইটা হচ্ছে একটা যাত্রী ছাউনি টাইপ আর কি বাস স্টেশনের মধ্যেই। তো ওইটার সিট টিট খুলে নিয়ে গিয়েছে, খুবই ওয়েল ডেকোরেটেড একটা প্লেস, কিন্তু মানুষজন ওটার সিট খুলে নিয়ে গেছে। সো ওইখানে আর কেউ এখন যায় না বসার জন্য, কারণ বসার জায়গায় নাই। সো তুমি ওইটা নিয়েও লিখতে পারো, যেহেতু আমি হচ্ছে যে বাস স্টেশনটা ভিজিট করেছিলাম, ওখানে বসার জায়গাটা হচ্ছে কি দোজ আর স্টোলেন বাই সাম ক্রিমিনালস। সো ইট ওয়াজ নট ভেরি গুড টু লুক এট, যেটা দেখতে আসলে তো ভালো লাগছিল না। সো এই জিনিসগুলো কিন্তু তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে লাস্ট যেটা আমাদের সেটা হচ্ছে এ ফেয়ার। ফেয়ার হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফেয়ার ইজ ইট? এটা কেমন মেলা? এটা কি কালচারাল কোনো মেলা লাইক পয়লা বৈশাখ? এটা কি কোনো বুক ফেয়ার লাইক 21 ফেব্রুয়ারিতে আমাদের যে ফেয়ারটা হয় সেটা? এটা কি কোনো ফুড ফেয়ার? বিভিন্ন জায়গায় খাবারের মেলা হয়, পিঠা মেলা হয়, পিঠা উৎসব হয়, অর এ ফান ফেয়ার। ডিফারেন্ট জায়গায় দেখা যায় বিভিন্ন বাণিজ্য মেলা হয়, গ্রামে হচ্ছে নর্মালি পৌষ মাসের দিকে মেলা হয়, হ্যাঁ, বিভিন্ন রকমের মেলা হতে পারে। সো এটা আসলে কোন ধরনের মেলা, তুমি এটার পরিচয়টা প্রথমে দিলা। ওয়ার এন্ড হোয়েন ইজ দ্য ফেয়ার হেল্ড? এটা কখন ঘটে থাকে, কখন, হোয়েন ডাজ ইট টেক প্লেস? এটা কখন অনুষ্ঠিত হয় এই মেলাটা, এবং লোকেশনটা কোথায়? যেমন হচ্ছে বুক ফেয়ার হচ্ছে বাংলা একাডেমি প্রেমিসেসে হয়, এরকম আর কি। হাউ ডাজ দ্য ফেয়ার গ্রাউন্ড লুক লাইক? যে মেলার যে প্রাঙ্গণটা, এই প্রাঙ্গণটা আসলে দেখতে কেমন? এই প্রাঙ্গণটা দেখতে কেমন, যে এটা আসলে কি অনেক ডেকোরেটেড, নাকি হচ্ছে অনেক জনাকীর্ণ থাকে, নাকি অনেক ক্রাউড থাকে, অনেক নয়েজি থাকে, হোয়াট এভার ইট ইজ, তুমি হচ্ছে ওইটা লিখবা। হু ইউজুয়ালি অ্যাটেন্ডস দ্য ফেয়ার? আচ্ছা, এর আগে একটা কোশ্চেন বাদ হয়ে গেছে, হোয়াট আর দ্য মোস্ট পপুলার অ্যাট্রাকশনস অর রাইডস? সাধারণত মেলায় কি থাকে? অ্যাট্রাকশনস থাকে, দেখার মতো কিছু থাকে, অথবা চড়ার মতো কিছু থাকে, যেটা পার্কের বিভিন্ন রাইড হচ্ছে কি মেলায় চলে আসে। তো এইগুলোর কথা বলা হচ্ছে। সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, sir. ওকে, ইয়েস আরো স্যার। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নো স্যার। No, sir. ওকে, গ্রেট। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের, হু ইউজুয়ালি অ্যাটেন্ডস দ্য ফেয়ার? এই মেলা আসলে কারা আসেন? যদি এটা বই মেলা হয় তাহলে তো এখানে আসলে বড়রাও আসবে, স্টুডেন্টরাও আসবে। আবার যদি এটা দেখা যায় বাচ্চাদের জন্য চিলড্রেন ফেয়ার হয় কোনো, তাহলে সেখানে ফ্যামিলি আসবে, হ্যাঁ, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসবে। সো এরকম। আবার এটা যদি কোনো টেকনোলজিক্যাল কোনো মেলা হয়, হ্যাঁ, যেখানে হচ্ছে টেকনোলজিক্যাল গ্যাজেট ট্যাজেট নিয়ে বসছে, সো ওখানে দেখা যাবে তুমি তোমার স্কুলের ফ্রেন্ডদেরকে নিয়ে যাচ্ছ, যে চল ওখানে হচ্ছে কি নিয়ে আসছে, আমরা একটু গ্যাজেটস টেকনোলজিস কি কি আপডেট আছে আমরা দেখে আসি। সো এটা হচ্ছে ডিপেন্ড করে তুমি কি লিখতেছো ওইটার উপরে।
Yes, sir. Any question? Okay. So next question হচ্ছে what sounds, smells or sights make the fair exciting? যে তুমি কি শুনতে পাও বা কিসের ঘ্রাণ পাও, খাবার হতে পারে, ঠিক আছে, or sights, দৃশ্য, কি দেখে তোমার কাছে হচ্ছে মেলাটাকে অনেক এক্সাইটিং মনে হয়, খুবই ইন্টারেস্টিং মনে হয়, ঠিক আছে। মেরিগো রাউন্ড থাকে মেলার মধ্যে, যেটা আসলে চড়তে না, এটা দেখতে অনেক মজা লাগে। সো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে একটু খেয়াল করবা, যে তুমি যখন প্যারাগ্রাফ লিখছো তখন তোমার সেন্সরি ব্যাপারগুলো নিয়ে লিখতে হবে। হোয়াট ক্যান ইউ সি, হোয়াট ক্যান ইউ ফিল, হোয়াট ক্যান ইউ হিয়ার, হোয়াট ক্যান ইউ স্মেল, মানে এই সব কিছু নিয়ে আমাদের সেন্স গুলো নিয়ে লিখতে হবে। লিখলে তখন তোমার প্যারাগ্রাফটা আসলে একটা ভালো প্যারাগ্রাফ হিসেবে মনে হয়। সো আমাদের সেন্স কয়টা? আমাদের সেন্স হচ্ছে পাঁচটা। পাঁচটার মধ্যে সাধারণত আমরা যা দেখি প্যারাগ্রাফে খুব কমন হচ্ছে আমরা কি দেখতে পাই, এটা মাথায় রাখবা। যে কোনো প্যারাগ্রাফ আসলে আমরা চোখে কি দেখি এটা আমার লিখতেই হয় মাস্ট। তারপরে চলে আসে হচ্ছে আমরা কি শুনতে পাই, সাউন্ড। আর তারপরে কিছু ক্ষেত্রে চলে আসে ঘ্রাণ। যেমন হচ্ছে তুমি যখন হচ্ছে বসন্তকাল লিখবা, বসন্তকালের সময় ঘ্রাণের কথা লিখতে হয়। ডিউরিং স্প্রিং a lot of flowers are bloomed around us and the sweet smell refreshes our mind. যে ফুলের যে ঘ্রাণ সেটা হচ্ছে আমাদের মনটাকে খুব রিফ্রেশ করে ফেলে, ঠিক আছে। সো এই যে সেন্সরি গুলা, এই সেন্সরি গুলা নিয়ে লিখতে হবে, এই সেন্স গুলা নিয়ে লিখতে হবে প্যারাগ্রাফ লেখার সময়, এটা মাথায় রাখবা। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ এনজয় মোস্ট অ্যাবাউট ভিজিটিং দ্য ফেয়ার? তুমি এই মেলায় যে ঘুরলা এটা নিয়ে আসলে কি, তুমি কোন জিনিসটা সবচেয়ে ভালো উপভোগ করছো? হতে পারে এটা কোনো খাবার, হতে পারে কোনো একটা রাইড, হতে পারে তুমি জাস্ট আশপাশটা ঘুরেই তোমার অনেক ভালো লাগছে, যেটাই তোমার কাছে মনে হয় তুমি সেটা নিয়ে লিখলা। তো একটা প্যারাগ্রাফের খেয়াল করো, আমাদের কিন্তু বাস স্টেশনে একরকম ছিল, আহ রেলওয়ে স্টেশনে, শপিং কমপ্লেক্সে একরকম ছিল, বাট ফেয়ারে কিন্তু আবার টোটালি একটু ডিফারেন্ট টাইপের। এখানে কিন্তু একটু কালচারাল ব্যাপার স্যাপার, এখানে আমি কি ফিল করছি অনেক মানে এরকম কিন্তু আমাদের প্যারাগ্রাফের ধরন অনুযায়ী কিন্তু এগুলা ডিফার করে, কোশ্চেন গুলা ডিফার করে, ঠিক আছে। সো এইখানে আমরা যে তিনটা আজকে টপিক দেখলাম তিনোটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তিনোটা কোন ধরনের প্যারাগ্রাফ বললাম আমি? Descriptive paragraph. ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে সাধারণত যেটা হয়, এখানে আসলে তোমার অপিনিয়ন থাকে না, অপিনিয়ন থাকে অ্যাবাউট হাউ ডু ইউ ফিল, বাট এখানে আসলে মোটা দাগে কোন তোমার কাছ থেকে জানতে চাওয়া হয় না যে এটা ভালো না ওইটা ভালো, অথবা হচ্ছে তোমার এখানে অন্য কারো কথা বলতে হবে না, তুমি জাস্ট যা দেখছো ওইটারই ডেসক্রিপশন দিবা। এটা জায়গা হতে পারে, এটা একটা জিনিস হতে পারে, এটা একটা ঘটনা হতে পারে, এটা হতে পারে আওয়ার লিবারেশন ওয়ার একটা ঘটনা, এটা হতে পারে বুকশপ একটা জায়গা, কিংবা ক্লাসরুম, কিংবা মাই গার্ডেন, কিংবা মাই হোম টাউন, এগুলো কিন্তু সবই জায়গা। সো হতে পারে কি একটা বস্তু, যেমন হচ্ছে মাই পেন আমার কলম, মাই ফেভারিট বুক আমার প্রিয় বই, হতে পারে কোনো মানুষ মাই ফেভারিট পার্সন। সো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ মানে হচ্ছে এখানে জাস্ট বর্ণনা করে দিবা আর কিছুই না। সো এইখানে হচ্ছে যে তিনটা এক্সাম্পল ছিল তিনটাই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের এক্সাম্পল। তোমাদেরকে হচ্ছে কিছুক্ষণ পরে দেখবা গ্রুপে প্যারাগ্রাফ কিভাবে আসলে লিখতে হয় এবং কিভাবে লিখলে ক্যাট ক্লোজার প্যারাগ্রাফটা আসলে একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই প্যারাগ্রাফের একটা কমপ্লিট গাইডলাইন, মানে এটা রেগুলার ব্যাচে আসলে যে জিনিসটা আমরা আসলে পড়াই সেই জিনিসটা তোমাদের সবাইকে দিয়ে দেওয়া হবে, জাস্ট প্যারাগ্রাফের পার্টটা। তো এটা হচ্ছে ভালো মতো পড়বা যেন প্যারাগ্রাফে অ্যাটলিস্ট তোমাদের কারো কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। আচ্ছা ফাতিমা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এই হচ্ছে এই শপিং প্লেসের স্লাইডটা একটু দেখানো যাবে, এটা আমি তুলতে পারি নাই আচ্ছা, পুরোটা। শপিং প্লেসেস এর শপিং প্লেসের স্লাইডটা, আচ্ছা আমি হচ্ছে এই প্যারাগ্রাফের তিনোটা স্লাইডের ছবি আমি গ্রুপে দিয়ে দিব। উইল দ্যাট বি অলরাইট? Thank you, sir. ওকে, Yes, sir. ঠিক আছে। Okay, sir. ওকে, সো এই তিনটাকে তোমরা গাইড হিসেবে ইউজ করতে পারো। এর বাইরে আর কোনো কোশ্চেন? ফাতিন, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার আপনি যে স্যার এই তিনটা প্যারাগ্রাফের যে কোশ্চেন গুলো দিয়েছেন এগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্যারাগ্রাফ লিখবো, এই কোশ্চেন গুলো ইউজ করব, কিন্তু এই কোশ্চেন গুলোর মধ্যে নিজস্ব কিছু বাক্য বা ওয়ার্ড কি আমরা ইউজ করতে পারবো? অবশ্যই, এই কোশ্চেন গুলার মানে এই না যে তোমরা এভাবেই লিখবা, এটা হচ্ছে আমার কাছ থেকে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিলাম, ঠিক আছে। এটার মানে এমন কিছু না যে হচ্ছে এইটা দিয়েই তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, এটা জাস্ট একটা এক্সাম্পল। ওকে, তো এখানে কোনো কোশ্চেন বাদ থাকতে পারে, যে এখানের কোনো একটা কোশ্চেন তোমার মনে আসে নাই, বা তোমার মনে এমন একটা কোশ্চেন আছে যেটা আমি এখানে উঠাই নাই, হতেই পারে। আর অ্যান্সার অবশ্যই নিজের ভাষায় লিখবা, কিন্তু কিছু গাইডলাইন আছে। তুমি প্যারাগ্রাফে আই সি, আই ফিল, আই দিয়ে লিখতে পারবা না,
ফার্স্ট পার্সন যেটা আমি করে লিখতে পারবা না। তো এরকম কিছু বেসিক গাইডলাইন আছে প্যারাগ্রাফের, ওই গাইডলাইন গুলো মেনে লিখতে হবে। বাট ইনফরমেশন কি লিখবা, কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে অবশ্যই এগুলো তোমাকে একটা ভালো গাইডলাইন দিবে। তুমি এভাবে কোশ্চেন অ্যান্সার অ্যাপ্রোচে যখন তুমি একটা টপিককে অ্যাপ্রোচ করবা, তখন দেখবা খুব সহজে তুমি একটা প্যারাগ্রাফ বানায় ফেলতে পারতেছো। বুঝতে পারছো? ওকে, যারা এনি কোশ্চেন? স্যার আজকে কি এই টপিক ভিত্তি করে কি কোনো স্পট টেস্ট হবে? ইয়েস স্যার, অবশ্যই স্পট টেস্ট হবে। আমরা হচ্ছে নেক্সট ফেজে, আমাদের হচ্ছে ক্লাস অলরেডি শেষ, তো আই এম গোনা স্টপ দ্য